আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে। প্রাথমিক বিষয়সমূহ আলোচনা হচ্ছে, নোটে এইভাবেই থাকবে। 1 নম্বরে এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ। আপনারা যারা আমার ফাউন্ডেশন নোট নিয়েছেন অথবা আমার আগের ফাইনাল টাচ নোট আছে 2025 সালের, এই প্যাটার্ন বিশ্লেষণ সেই নোটেও আছে। তো দেখবেন বার কাউন্সিল 2020 থেকে 25, তো আমার আগের ফাইনাল টাচ নোটে 2025-এর প্রশ্ন নিশ্চয় ছিল না, 23 পর্যন্ত ছিল। জি। আর জুডিশিয়ারি 2007 থেকে 25 এটা অ্যাড হয়েছে, মানে রিসেন্ট প্রশ্ন অ্যাড হয়েছে এই বিশ্লেষণের মধ্যে, কিন্তু আগে বিশ্লেষণটা কি প্রশ্ন কম ছিল। প্যাটার্ন 1 হচ্ছে অনুচ্ছেদ বিধি বা ধারাভিত্তিক প্রশ্ন। এটা আপনারা নোটে থাকবে, পড়ে নেবেন, বুঝতে অসুবিধা হবে না। ফাউন্ডেশন নোটে অলরেডি এটা খুব ডিপলি বোঝানো হয়েছে। তো এখানে কিছু সতর্কতা আছে, কিছু পরামর্শ আছে। এখানে পরামর্শ দিয়েছিলাম যে ধারাভিত্তিক প্রশ্ন কিভাবে আপনি ভালো নম্বর পেতে পারেন। আশা করি এই হোমওয়ার্কগুলো কেউ করেনি। তো এই হোমওয়ার্কগুলো ফাইনাল টাচ নোটে আমি করে দিচ্ছি, কি চার্ট আকারে থাকছে, কৌশল আকারে থাকছে, ঠিক আছে। তারপর প্যাটার্ন 2 সংখ্যাভিত্তিক প্রশ্ন। এটা কিভাবে থাকবে, যেমন সময়, তারিখ, দিন, মাস, বছর, বয়স, কতটি, কতবার, এগুলো থাকবে। ফাউন্ডেশন নোটে অলরেডি আছে, ভিডিও আছে ডিটেল। তো এখানে উদাহরণে দিয়েছি কিরকম প্রশ্নগুলো, দেখলেই বুঝতে পারবেন। আশা করি সমস্যা হওয়ার কথা না, নোট পড়লেই বোঝা যাবে। এখানেও সতর্কতা পরামর্শ, এই পরামর্শ অনুসারে হয়তো বা কেউ কাজ করেননি, চার্ট তৈরি কেউ করেননি। এই যে চার্ট তৈরি করার কথা বলেছিলাম, তো আমি চার্ট তৈরি করে দিয়েছি ভাই ফাইনাল টাচ নোটে, আপনারা পাবেন। প্যাটার্ন 3 থ্যাংক ইউ স্যার। প্রতিষ্ঠান, ব্যক্তি বা বিষয়ভিত্তিক প্রশ্ন। এখানে প্রশ্ন করছে রায় অনুযায়ী প্রণীত ডিক্রিতে স্বাক্ষর কে করেন। তাহলে একজন ব্যক্তিকে টার্গেট করে প্রশ্ন করছে, কে বিচারক, ঠিক আছে। তো এই তথ্য তো আমাকে জানতে হবে, তাই না। তো এগুলোও আমার ফাইনাল টাচ নোটে র্যাপিড রিভিশন অংশে দেওয়া আছে, তো সেগুলো আপনি উত্তর করতে পারবেন। এখানেও আমি চার্ট করে দিয়েছি। তারপর প্যাটার্ন 4 তথ্যভিত্তিক প্রশ্নের জন্যও আমি আলাদা চার্ট করে দিয়েছি ফাইনাল টাচ নোটে, ঠিক আছে। তবে এটা নিজে তৈরি করতে হলে আমার ফাউন্ডেশন নোটের হেল্প নিতে পারেন অথবা বিআর অ্যাক্টের হেল্প নিতে পারেন, হ্যাঁ। প্যাটার্ন 5 অর্থ সংজ্ঞা বা অর্থ বলতে এখানে কাকে বলে, হ্যাঁ মিনিং। অর্থ বলতে টাকা না, মিনিং মানি না, মিনিং মানে এর অর্থ কি, কাকে বলে। উদাহরণ ভিত্তিক প্রশ্ন, যেমন দাঁতের বিচ্যুতি, এটা কি গুরুতর আঘাত, এটা সংজ্ঞা আছে 320 অনুসারে পেনাল কোডের, তাই না। জি স্যার। 25 সালে এসেছিল। নতুন প্রশ্ন দেখেন, এখানে নতুন প্রশ্ন অ্যাড করা হয়েছে। তারপরে এখানেও আমি আপনাদের জন্য চার্ট করে দিয়েছি। তারপরে প্যাটার্ন 6 সাজা বা দণ্ডভিত্তিক প্রশ্ন। কত সাজা, কত দণ্ড, অর্থদণ্ড কত, বিনাশ্রম না সশ্রম, এগুলো উদাহরণ দেওয়া আছে। 3টি প্রশ্ন আছে ফাউন্ডেশন নোটে, এখানে কিন্তু আরো বেশি প্রশ্ন আছে। আমি প্রশ্ন সংখ্যা কমিয়ে দিয়েছি, কারণ একই জিনিস রিপিট হচ্ছে। এই অংশটা কাদের জন্য, যাদের কাছে ফাউন্ডেশন নোট নাই তাদের জন্য আমি যুক্ত করেছি। সতর্কতা পরামর্শ, এখানেও আমি আপনাদের চার্ট তৈরি করে দিয়েছি এই নোটে। প্যাটার্ন 7 প্রশ্নের শেষে নয়, নেই, না, মানে নাই, না, নন, নহে ইত্যাদি না বোধক শব্দ সংবলিত প্রশ্ন, ঠিক আছে। যেমন পেনাল কোডের পেনাল কোড অনুযায়ী শিশুর কৃত কোনো কার্য অপরাধ হবে না, শেষে আছে কি না, অপরাধ হবে না, 9 বছরের কম বয়স্ক, এটা 82 ধারে আছে। দেখেন এখানে নয়, কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের নয়, তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের কাজগুলো কোথায় আছে, অনুচ্ছেদ 10-এ আছে। অনুচ্ছেদ 10-এ যে কাজগুলো আছে, কাজগুলোর বাদে কি আছে এখানে, আইনগত সহায়তা। বাকি যে 3টা, আইন শিক্ষার উন্নয়ন, সনদ প্রদান, কাকে সনদ প্রদান করবে, আপনাদের অ্যাডভোকেটদের, পেশাগত জি। অসদাচরণ, মানে এগুলো নিয়ন্ত্রণ করা, এগুলো বার কাউন্সিলের কাজ। তাহলে বাকি শুধুমাত্র আইনগত সহায়তা, এটা না, ঠিক আছে। প্রশ্ন এখন করবেন না, শেষের দিকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। তো এগুলো আমি আলোচনা করেছি, তো এটা নয়। এখন যদি আপনার এই যে 9টা যদি না দেখেন, বোঝার চেষ্টা করেন, এই যে 9টা মনে করেন চোখে পড়লো না,
তাহলে কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের? তাহলে আপনি প্রথম দেখলেন আইন শিক্ষার উন্নয়ন, তাহলে ক উত্তর করে দিলেন। তাহলে উত্তর কি হলো, ভুল হলো না সঠিক হলো? ভুল। তাহলে আপনি নয় যদি চোখে না দেখতে পান, উত্তর ভুল হওয়ার সম্ভাবনা আছে। কারণ কাজ আছে তিনটি, আর নয়ের কারণে যেটা কাজ নয় সেটাই উত্তর। তার মানে প্রশ্ন একেবারে উল্টে গেল, তাই না? জি। জি স্যার। তাহলে এগুলো খুবই বিব্রতকর প্রশ্ন। আমার এখনো মনে আছে ক্লাস 9-এ থাকতে ফিজিক্স, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে 50টি এমসিকিউ প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন এসেছে নিচের কোনটি ধাতু, আর দ্বিতীয় লাইনে এসে নয়। কারণ দুই কলমে প্রশ্ন, মানে হাই স্কুলের, নিচের কোনটি ধাতু, আর নিচের লাইনে ছোট করে এসে আছে কি নয়। নয়টা না দেখে ধাতু কতে আছে ধাতু দিয়ে দিয়েছি। ওই একটা প্রশ্নই ভুল, 49টি সঠিক, একটি ভুল। কি কারণে ভুল? মানে সবচেয়ে সহজ প্রশ্নটি আমার ভুল। কেন ভুল? তাড়াহুড়ো করলাম তাই। এই যে অবশ্যই। প্যাটার্ন 7, হ্যাঁ, এটা খুবই কিন্তু একটা কি ডেঞ্জারাস প্যাটার্ন। এই নয় দেওয়া প্রশ্ন কিন্তু কি করে দেয়, মানে বড় বড় মহারথী জ্ঞানীকেও কি করে দেয়, ভুল করে ভুল ফেলে। করাই দেয়। ঠিক আছে, অতএব খুব জেনে শুনে। এইটারও কিন্তু আজকে কি সলিউশন দিয়েছি আমি। ঠিক আছে, যদিও আমি এখানে সতর্কতা, এই প্যাটার্নের প্রশ্ন সতর্কভাবে সম্পূর্ণ না পড়ে উত্তর ভুল হবে, মানে সম্পূর্ণ যদি না পড়েন তাহলে উত্তর ভুল হবে। ঠিক আছে, এটা জি। মনে রাখবেন। জি স্যার। তাহলে পরামর্শ কি? এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য প্রশ্ন ও অপশনগুলো সতর্কভাবে সম্পূর্ণ পড়ে ও বুঝে উত্তর করতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই। কারণ কোথায় লুকিয়ে আছে নয়, না, শব্দের মাঝেও আবার কি থাকতে পারে, ব্যতীত, ছাড়া, তাই না? জি। জি এই স্যার। শব্দগুলোও কিন্তু বিপদ। প্যাটার্ন 6, সরি প্যাটার্ন 8, অপশন ঘ, মানে সর্বশেষ অপশন। ক খ গ ঘ, চারটি অপশন থাকে না জি স্যার। এমসিকিউ প্রশ্নের? এই যে ক, খ, হুম, গ, ঘ, এগুলো তো অপশন, এগুলোকে বলে অপশন। আর এই যে উপরে, এটাকে বলে প্রশ্ন। ঠিক আছে, জি। তো এটি মূলত অন্যান্য প্রশ্ন বা প্যাটার্নের আরেকটি ভিন্ন রূপ মাত্র। এখন অন্য প্যাটার্নের যে প্রশ্ন, সে প্রশ্নের শেষে কি করে দিবে, ঘ অপশনে কোনোটি নয়, সবগুলো সঠিক, সবকটি সঠিক, বা শুধু সবকটি, সবগুলো থাকলেও সঠিক শব্দটা নাও থাকতে পারে, তাই না? জি। জি স্যার। বা উভয়, যেমন ক ও খ উভয়, এরকম শব্দ থাকতে পারে। বা একাধিক অপশন সঠিক, এই ধরনের শব্দ বিদ্যমান থাকবে। হ্যাঁ, এই বিদ্যমান থাকা যে প্রশ্নগুলো, এগুলো ডেঞ্জারাস। ঠিক আছে, কারণ আপনি একটা প্রশ্ন পড়লেন যে 89 এ ধারার অধীন ঘোষণাকৃত আদেশ ও ডিক্রির বিরুদ্ধে নিচের কোন প্রতিকার গ্রহণ করা যাবে, 2025 সালের লেটেস্ট প্রশ্ন। তো এখানে দেখেন আপিল, রিভিশন, এই দুইটাই নেওয়া যায়। ঠিক আছে, জি। হ্যাঁ, আপনি যদি এটা ভাবেন তাহলে এটা কি হবে, ভুল হবে। কারণ কোনোটি নয়, আপিলও করা যায় না, রিভিশনও করা যায় না। জি। এটা এখানে রিভিউ 89-এর করা যায় কিন্তু 12-তে সেই আছে। অপশনটা নেই। সরি, জি। মানে এখানে রিভিউ করা যায় কিন্তু সেই অপশনটা এখানে নেই, সুতরাং অপশন তো এখানে নাই কোনোটি এখানে। নেই। জি। ঠিক আছে, এখন এই প্রশ্নটার শেষে যদি আবার কি থাকতো, নয়, যাবে না, তাহলে আপিল, রিভিউ দুইটাই হতো এবং উত্তর হয়ে যেত উভয়ই, তাই নয় কি? বই। এই জি স্যার। প্রশ্নের উত্তরে শেষে যদি না নয় দিয়ে দিই, যাবে না, না দিয়ে দিই, তাহলে উত্তর হবে গ। বোঝা গেল আমার কথা? জি। 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 জি স্যার। তাহলে এগুলো তো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, একটা রেস্টুরেন্টে গেলাম খেতে। এখন এই রেস্টুরেন্টে যদি প্রথমে যাই, তো একটা মেনু কার্ডের ডিশগুলো আমাকে ভালো করে দেখতে হবে। কারণ সব সময় তো আনলিমিটেড বাজেট নিয়ে যাওয়া হয় না, তাই না? একটা বাজেট নিয়ে গেলাম যে সর্বোচ্চ কত খরচ হবে, 5,000 খরচ হবে, পকেটে 5,000-ই নিয়ে গেলাম, যদিও কার্ড বিকাশের ব্যবস্থা আছে। কিন্তু তার মানে আমি খেতে গিয়ে 20,000 খেয়ে ফেললাম, মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, তাই না? জি তো স্যার। আমাকে মেনু কার্ডে শুধু কি খাবার সেটা দেখলেই তো হবে না, এর ডান পাশে কত টাকা মূল্য সেটাও তো দেখতে হবে, তাই না? জি। এবং মূল্যগুলো দেখে আমাকে চুজ করতে হবে যে কোন খাবারটা অর্ডার করব। তো তেমনই প্রশ্নগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, ওই রেস্টুরেন্টের মেনু কার্ডের মতন। ঠিক আছে, জি, স্যার। আচ্ছা, তো এখানেও সম্পূর্ণ পড়তে হবে, নাহলে ভুল হবে। এবং সব কিছু পড়ে উত্তর করবেন।
তাহলে এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত পাচ্ছি যে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করার সময় উপরোক্ত প্যাটার্ন বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ আপনি যে কোনো একটা এমসিকিউ প্রশ্ন যখন পড়বেন আমার এই ফাইনাল টেস্ট নোট থেকে বা বাংলাদেশের কোনো মডেল টেস্ট থেকে অথবা আমার কোনো গাইড থেকে বা আমার ফাউন্ডেশন নোট থেকে, মানে যেখানে এমসিকিউ প্রশ্ন পড়েন না কেন আইনের, সেখানে দেখতে হবে যে স্যার তো 8টি প্যাটার্নের কথা বলেছিল, মনে মনে ভাবতে হবে এটা কোন প্যাটার্নের প্রশ্ন। বুঝতে পেরেছেন? জি তাহলে জি ওই জি প্যাটার্নের স্যার। প্রশ্নে আপনি সেটা কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? এখন আপনি একটা জেলে নদীতে বা সাগরে মাছ মারতে গেছে। এখন ওই কোনটা মাছ আর কোনটা জলজ উদ্ভিদ আর কোনটা হচ্ছে জলজ প্রাণী যেটা মাছ নয়, খাওয়া যাবে না, সাপ বা কীট পতঙ্গ, সেটা তো দেখতে হবে, বিবেচনা করতে হবে। সে দেখে চিনতে পারবে, তারপরে সেটা নিবে। আর যেটা নেওয়া না সেটা ফেলে দিবে, তাই না? তো আপনাকেও খুঁটিয়ে খুঁটিয়ে জি দেখতে হবে যে এটা কোনটা, কোন প্যাটার্নের প্রশ্ন, কিভাবে উত্তর করব। এইভাবে ব্রেনকে কি করতে হবে, ট্রেন করতে হবে। তাহলে সমস্যা হবে না আপনার। কিন্তু আপনি ট্রেন না করে পরীক্ষার হলে গিয়ে কোনটা কোন প্যাটার্ন এগুলো খুঁজতে গিয়ে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। তার মানে আগে আপনাকে ব্রেনটাকে ট্রেন করতে হবে যেন দেখে চিনতে পারেন, তাই না? জি স্যার। তারপরে কোন ধারা হতে কেমন প্রশ্ন আসতে পারে তা ধারণা করতে পারবেন আপনি নিজেই। উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে পারলে প্রশ্নের উৎস, মানে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, ধারার ভিতর থেকে আসবে না উদাহরণ থেকে আসবে ধরতে পারবেন। প্রশ্ন ও অপশন তৈরির কৌশল সম্পর্কে আগে থেকে সচেতন হবেন। কৌশলগুলো কিভাবে ফাঁদ তৈরি করে একই ধরনের অপশন দিয়ে সেগুলো বুঝতে পারবেন। এমসিকিউ প্রশ্নের উত্তর করার পূর্বে উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে পারলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে নেগেটিভ মার্কিং কন্ট্রোল হবে। কোন প্যাটার্ন হতে প্রশ্ন এসেছে তা উপলব্ধি করতে পারলে উত্তর করা সহজ হবে, হবে কিনা? জি জি স্যার। সর্বোপরি উপরোক্ত প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা সহ বেশি বেশি অধ্যয়ন করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজকে যেমন হায়দার ভাইয়ের আত্মবিশ্বাস একটু বাড়লো, পড়লে আরো বাড়বে, ধীরে ধীরে বাড়বে। ফলে সফলতা আসবে। আত্মবিশ্বাস ছাড়া ভালো প্রস্তুতিতেও কিন্তু সফলতা আসে না। পরীক্ষার হলে যে মাথা গুলিয়ে যাবে, মানে চেনা প্রশ্ন ভুলে যাবেন এটা কি। যেমন বিয়ের দিন ফুলসজ্জা রাত্রে বউকে দেখে মানুষ চিনতে পারে না, কেন বলেন তো? জি স্যার। বিয়ের দিন কনেকে চেনা যায় না, কেন বলেন? স্যার অতিরিক্ত নতুন মেকআপ নতুন থাকে না সাজ কাপড়ে। স্যার, মেকআপ কারণ থাকে। মেকআপ দিয়ে চেহারা চেঞ্জ করা থাকে, জি মানে সেটাই সবাই বলছি। হ্যাঁ সিনেমার হিরোইন হয়ে যায় বিয়ের দিন, জি তাই নয় কি? আপনি একটা জি মানুষের স্যার। সাথে আপনার পরিচয় আছে 2 বছর 3 বছর, তাও চিনতে পারবেন না যতক্ষণ না মুখ খুলছে, কণ্ঠ শোনা যাচ্ছে। কণ্ঠ শুনে বুঝতে হয় যে হ্যাঁ ওই মানুষটাই, তাহলে ভিন্ন মানুষটা দিল কিনা বোঝা যায় না। আমার বোনের বিয়েতে মেকআপ করে আসছে, কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে আমি চিনতে পারছি না, কারণ ওই জায়গায় 2টা বিয়ে হচ্ছিল, আমার বোনের প্লাস আচ্ছা আরেকটি বিয়ে। এখন এটা আমার বোন না অন্য কোনে আমি চিনতে পারিনি। আমার সামনে এসে যখন আমাকে সালাম দিয়েছে আমার বোন, তখন আমি চিনতে পারছি যে না এটা আমার মায়ের পেটের বোন। ও, চিন্তা করছেন? এটা কেন গল্প করলাম? চেনা প্রশ্ন চিনতে পারবেন না আপনি যদি আপনার টেনশন শুরু হয়ে যায় পরীক্ষার হলে। তাহলে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে? বিশ্বাস বাড়লে মাথা ঠান্ডা থাকবে, কারণ মনের মধ্যে একটা কনফিডেন্ট থাকবে, যেমনই প্রশ্ন হোক আমি পারবো। 80টা না পারি, 60টা 65টা অন্তত পারবো। ঠিক আছে, যত প্রশ্ন কঠিন হোক। এরপরে 2 নম্বর প্রাথমিক আলোচনা, 2 নম্বর পয়েন্ট, তথ্য এক প্রশ্ন অনেক, খুবই গুরুত্বপূর্ণ, বললাম না ভাই? জি কিভাবে গুরুত্বপূর্ণ আমরা দেখি। আইনের কোনো বিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য যদি আপনার সঠিকভাবে জানা থাকে, তবে উক্ত ও তবে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে পরীক্ষায় আসুক না কেন, আপনি নিশ্চয়ই আত্মবিশ্বাসের সাথে সঠিকভাবে উক্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন। আমার ক্লাস টেস্ট দিতে গিয়ে বিষয়টা উপলব্ধি করেছেন? জি 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 স্যার। ঘুরিয়ে পেঁচিয়ে দিই না আমি? জি আর জি বেশ স্যার। কিছু ধরনের নতুন ক্রিয়েশন আপনার প্রশ্ন আছে আর কি, যেগুলো একটু বেশ প্যাচের। মূলত একটি তথ্যের ভিন্ন ভিন্ন অংশ ব্যবহার করে
বিভিন্নভাবে অনেকগুলো প্রশ্ন প্রস্তুত করা সম্ভব, যেমন এখনই দেখবো সেটা কিভাবে করা সম্ভব। তথ্য এক, আমরা পেনাল কোডের 53 ধারাকে ফোকাস করছি। পেনাল কোডের 53 ধারা আমার ফাউন্ডেশন নোটে আছে, আছে না? জি আছে স্যার। জি স্যার 53 ধারা মনে মনে চোখে দেখতে পাচ্ছেন তো কি কি আছে? জি আমার জি ফাউন্ডেশন নোটে 53 ধারা কিভাবে থাকবে দেখাই। এভাবে থাকবে, এখানে যেভাবে আছে এইভাবে থাকবে। বর্তমানে 5 প্রকার দণ্ড বলবৎ আছে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন স্যার কারাদণ্ড, কারাদণ্ড, সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্ত ও অর্থদণ্ড। ব্যাখ্যা: যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হয়। এবং এখানে এই যে, যেহেতু পেনাল কোডের আন্ডারে প্রশ্নটা থাকবে, তাই ধারা 53 ব্র্যাকেটে থাকবে, পেনাল কোড শব্দটা থাকবে না। কেন? কারণ আমি তো হেডিংয়ে বলেই দিচ্ছি এটা পেনাল কোডের র্যাপিড রিভিশন, তাই না? জি 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 স্যার আমার ফাউন্ডেশন নোটে 53 ধারা পড়তে যতটুকু সময় লাগবে, এই দুইটা লাইন, দুই লাইন না তো 1.5 লাইন, তাই না? জি জি স্যার এই 1.5 লাইন পড়তে চার চার ভাগের 1 ভাগ সময় লাগবে। ঠিক বললাম? ওইটা দেখতে হবে স্যার যে অনেক বড় প্রশ্ন, কিন্তু আর এটা দেখলে মনে হইতেছে না একবার ছোট। তাহলে আমি যে একটা বাক্যে শেষ করে দিলাম, তাহলে এটা র্যাপিড রিভিশন হবে কি না বলেন? জি 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 স্যার। জি তাহলে আমি, আগে ছিল কি টপ মানে পয়েন্ট পয়েন্ট আকারে দিয়েছি, কিন্তু এটা আমি গল্প আকারে সাজিয়ে দিয়েছি। অনেকটা জি উপন্যাস স্যার পড়ার ভালো। মতো করে পড়বেন, তাহলে দ্রুত শেষ হয়ে যাবে। কারণ আপনি তো জি ওইভাবে শিখেইছেন, ফাউন্ডেশন এটা আছে, এবার আপনাকে এইভাবে দ্রুত পড়তে হবে। কারণ আমার নোটে যে চেহারা দেখেছেন, পরীক্ষার হলে ওই চেহারায় তো আর প্রশ্ন পাবেন না, চেহারা চেঞ্জ হবে। তাই আমি ফাউন্ডেশন নোটে যেভাবে রেখেছি, ফাইনাল টাচ নোটে চেহারা চেঞ্জ করে দিয়েছি, আরো সহজ করে উপস্থাপন করেছি। আপনার ফাউন্ডেশন নোটে তো জানাই আছে সবকিছু, এখন এইভাবে জি পড়লে জি আপনার বুঝতে সুবিধা হবে, মানে এখানে আর ব্যাখ্যার দরকার নাই আলাদা করে। ঠিক আছে? জি জি স্যার। চমৎকার একটা পদ্ধতি না? জি জি স্যার। স্যার ভালো। এবার আমি কি বললাম উপরে, একটি তথ্যের ভিন্ন ভিন্ন অংশ ব্যবহার করে বিভিন্ন ভাবে অনেকগুলো প্রশ্ন করা সম্ভব, এই কথার প্রমাণ আমি দিচ্ছি। তাহলে এটি একটি তথ্য, তথ্য এক, এর একটু 53 ধারা তথ্যগুলো পড়লাম আমরা। এবার প্রথম প্রশ্ন, জুডিশিয়ারি 7/2018, বার কাউন্সিল 15/17, 4বারে প্রশ্নটি আসছে। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হচ্ছে দণ্ডবিধিতে কত প্রকার দণ্ড আছে, আর অন্যভাবে বলেছে দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে কতটি। কতটি কথাটা লিখে নিয়ে একটা হাইফেন দিয়ে দিয়েছে, হাইফেন মানে কি কতটি, তাই না? জি জি স্যার আচ্ছা, বা এটা শূন্যস্থান পূরণ করেন। দণ্ডবিধিতে কত প্রকার দণ্ডের বিধান আছে, তাহলে দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে 5 প্রকার, তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল। শেষে একটা জি হাইফেন দিয়েছে না ছোট করে, জি জি স্যার যেখানে তার মানে এটা তো শূন্যস্থান পূরণের মতন, তাই না? জি হাইফেন মানে বাকি অংশটা আপনি দেন। জি বাকি অংশটা অপশন থেকে চুজ করেন, যে শূন্যস্থান পূরণ করেন, তাই না? জি জি স্যার মাঝখানেও শূন্যস্থান থাকতে পারে। তাহলে জি এই প্রশ্নটা, এতে প্রথমেই 5 প্রকার পেলেন আপনার তথ্য। হ্যাঁ 5 প্রকার। জি স্যার আপনি এক তথ্যের মধ্যে পেয়েছেন, তাহলে তথ্যের এই অংশটা ব্যবহার করলো, করে একটা প্রশ্ন করলো, একটা প্রশ্ন শেষ। এরপরে দুই জি হাজার স্যার বার কাউন্সিলের 13 সালের প্রশ্ন, এটা দেখেন ধারা 53 ফাউন্ডেশন নোটেই কিন্তু এইভাবে আছে প্রশ্ন, তাই না? জি স্যার এমসিকিউ প্রশ্ন পড়তে গেলে আপনার পরিচিত মনে হবে, কারণ ফাউন্ডেশন নোট থেকে কিন্তু কপি করে এখানে দেওয়া, তাই না? জি পেনাল কোডের এবার দণ্ডবিধি বলছে না, কি বলছে, পেনাল কোড। এখন আর ওই বাংলাতে আইনের নাম আসে না, ইংরেজিতে আইনের নাম আসে এইভাবে, দা পেনাল কোড। ঠিক আছে, আগে পেনাল কোড দণ্ডবিধি ভেবে আসতো। তো পেনাল কোড আর দণ্ডবিধি একই আইন, প্রতিটা আইনের শুরুর সময় আমি বলে দিয়েছি, এটা সবাই জানে। আর যে জানে না তার আমার আইন থেকে, নোট থেকে মুখস্থ হয়ে যাবে, তাই না? জি স্যার পেনাল কোডের অধীন অনুমোদিত সাজা নয়। এখন অনুমোদিত সাজা নয়, শেষে কি আছে? শেষে নয়। নয়ের ফাঁদ আছে, তাই না? জি জি স্যার তার মানে এখানে 3টি সাজা আছে, আর একটি কি আছে, সাজা নয়। সাজা নয় আছে, অথবা কোনটি নয় অপশন থাকবে শেষে, তাই না? জি স্যার অথবা শেষে সবগুলো অপশন থাকবে। ঘতে ঘতে সবগুলো কোনটি নয় এরকম আছে কিনা দেখতে হবে। প্রশ্নের শেষে নয় আছে কিনা পেলাম, এবং ঘ অপশনে দেখবো কি আছে, কোনটি নয় বা সবগুলো সেটা নাই, বা উভয় এরকম নাই। তাহলে আমরা নিশ্চয়ই 3টি সঠিক সাজা পাবো, এবং একটি
সাজা নয় পাবো, যেটা সাজা নয় সেটাই উত্তর। মানে প্রশ্নে কি চেয়েছে সেটা তো বুঝতে হবে, তাই না? জি স্যার। জি তা স্যার। প্রশ্নে কি চাই সেটা বোঝা যায় কোন জায়গায়, শেষের অংশ দেখে, তাই না? জি স্যার। বিশেষ করে লিখিত ব্যাচের প্রবলেমেটিক প্রশ্ন প্রথমে ঘটনা দিয়ে দিল, শেষে বলে দেয় জিজ্ঞাসিত বিষয়, তাই না? জি স্যার। জি এমসিকিউ সিদ্ধান্ত। প্রশ্নেও কিন্তু শেষের দিকেই বলে দেয় জিজ্ঞাসিত বিষয়, কি জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা জানি পাঁচটা কি: সাজা, মৃত্যুদণ্ড, সাজা, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সেটা আবার সশ্রম বিনাশ্রম আছে। আর কি আছে? সম্পত্তি। সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। সম্পত্তি বাজেয়াপ্ত ও অর্থদণ্ড। তাহলে এই পাঁচটি সাজা আপনার তো মুখস্থ থাকবে, থাকবে না? জি জি স্যার। এটা কি তথ্যের একটা অংশ? জি তাহলে এটা জানা থাকলে যে বেত্রাঘাত যে এই পাঁচের মধ্যে নয়, সেটা কি আর নতুন করে নাই, বলে জি দিতে হবে? এতটুকু তো না বোধ না। জি না। শক্তি আছে, ভবিষ্যতে অ্যাডভোকেট হবেন আপনারা, তাই না? জি স্যার। জি স্যার। তো এটা উত্তর হয়ে গেল। ক্লিয়ার? ওই তাহলে প্রশ্ন এক, মানে তথ্য এক প্রশ্ন অনেক মিলছে। জি জি স্যার। স্যার। দণ্ডবিধিতে কোন শাস্তির বিধান নেই? একই কথা, একই প্রশ্ন। এটা বার কাউন্সিল 13, জুডিশিয়ারি 14, একই প্রশ্ন, সেম প্রশ্ন, কিন্তু ভাষাগত একটু অমিল আছে, আছে না? জি পেনাল কোড, দণ্ডবিধি, শাস্তির বিধান, আবার অনুমোদিত দেখেন সাজা, এখানে একটু কারাদণ্ড, মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, এখানে অপশনগুলো ঠিক আছে, একই আছে। নিচের বর্ণিত কোন বক্তব্যটি সঠিক? সঠিক নয় বলেনি কিন্তু, সঠিক। 12-15 সালের প্রশ্ন। সঠিক। তাহলে জি আপনাকে স্যার। আপনাকে কি বলছে? যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে, হতে পারে বলেছে। হতে পারে কি, হতে নাও, যদি হতে পারে অর্থ কি, হতে নাও পারে, তাই না? জি জি বিপরীত যখন আছে। হতে পারে শব্দটা থাকবে, তার মানে এর ইংরেজি কি? মে। তার মানে পারেও আবার নাও পারে। হতে পারের শব্দের অর্থ কি? এটা পসিবিলিটি আছে, আবার নাও হতে পারে। জি মানে সম্ভাবনার ব্যাপার। বিপরীতটাও সম্ভব, এটা বোঝাচ্ছে। এই অপশনটা খুবই ক্রিটিক্যাল। এই অপশনটা দেখে অনেক ভাই বোন আমার কি করে দিবে, পূরণ করে দিবে ক। উত্তর দিয়ে দিন। দিবে কিনা? জি কেন জি দিবে? কারণ ব্যাখ্যায় কি বলা আছে 53 ধারায়? যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হয়। মানে সর্বদা শব্দটা কিন্তু ওর মধ্যে নাই, আছে কি অপশনে? উম, নাই নাই। তার মানে এতে এখানে নাই। মানে সর্বদা কত নাই? সশ্রম। তার মানে এখানে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড মানে মূল শব্দ হচ্ছে সর্বদা সশ্রম, তাই না? জি তো এখানে আমাদের সর্বদা সশ্রম খুঁজে বের করতে হবে। এ দেখেন গতে আছে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম, তাহলে গ মিলল না। জি জি স্যার। তাহলে আমাদের এই গটা সঠিক উত্তর। আর এখানে কি বলছে? যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে, কখনোই হতে পারে না। যাবজ্জীবন কারাদণ্ড সর্বজয় বিনাশ্রম, এটা তো একেবারে একেবারে ভুল, তাই না? জি জি স্যার। তাহলে 53 ধারার তথ্য থেকে আমরা এটা পাচ্ছি, পাচ্ছি কিনা? জি জি স্যার। তাহলে পড়েছি আমরা ডেড লাইন। অলরেডি 4টা ভ্যারিয়েন্ট দেখলাম প্রশ্নের, ভিন্ন ভিন্ন চেহারা। মহিলাদের যেমন চুলের স্টাইল করলে চেহারা চেঞ্জ হয়ে যায়, তেমন হচ্ছে, তাই না? জি স্যার। জি আবার গায়ে হলুদের একটা মেকআপ, বিয়ের আরেকটা মেকআপ, আবার বউ ভাতে আরেকটা মেকআপ, ভিন্ন ভিন্ন চেহারা চলে আসে। তো এরকম প্রশ্ন দেখছি আমরা। তো মানুষ কিন্তু একই, তাই না? আবার মুখ ধোয়ার পরে অরিজিনাল। হ্যাঁ, সেটাই। যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে? একটু আগেই যে প্রশ্নটা শ্বশুর। আমরা পড়লাম, সেই প্রশ্নটা কিন্তু এবার চেহারা চেঞ্জ, জি স্যার। তাই না? তাহলে জি এটাও জি কিন্তু স্যার। আমরা যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম, এই তথ্য জানা থাকলে আপনারা এই সশ্রম উত্তর করতে পারবেন না, পারবেন না? পারবো স্যার। পারবো স্যার। পারবো। ইনশাল্লাহ। 4 এবং 5 দুইটা সেম প্রশ্ন, কিন্তু কিন্তু প্রশ্নের উপস্থাপনা এবং অপশনগত অমিল আছে। আমি একটু আগেই বললাম যে এটার কিওয়ার্ড কি, এইটার কিওয়ার্ড কি? এটার কিওয়ার্ড হচ্ছে সর্বদা সশ্রম, এটা কিওয়ার্ড না? তার মানে জি জি স্যার। সর্বদা। সর্বদা সশ্রম যদি মাথায় ঢোকে, তাহলে দেখেন এই 4 নম্বর প্রশ্নের সর্বদা সশ্রম, এখানেও কিন্তু সশ্রম। আর এই এই সশ্রম শব্দটাই আপনাকে কি করছে, 2টা নম্বর দিয়ে দিল, তাই না? জি জি স্যার। টোটালি স্যার 53 দ্বারা সর্বদা সশ্রমের উপর নির্ভর করছে। হ্যাঁ। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? তাহলে কোন শাস্তিটি বৈধ নয়? তার মানে আপনার যদি 53 ধারার ওই 5টি সাজা সম্পর্কে জানা থাকে এবং সর্বদা সশ্রম এই তথ্য যদি জানা থাকে, উত্তর করা যাবে। জি স্যার, যাবে স্যার। পারা যাবে। যাবে কি?
নির্জন কারাবাস, সম্পত্তি বাজেয়াপ্ত, হ্যাঁ নির্জন কারাবাস তো দেয় পেনাল কোডে, সম্পত্তি বাজেয়াপ্তকরণও আছে, জি, মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুদণ্ডও তো দেয়, কিন্তু কি জি। দেয় না? বিনাশ্রম কারাদণ্ড বিনা যাবজ্জীবন। যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, এটা কখনো কি সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়, তাই এটাই কি বৈধ নয়, এদের শেষে নয় আছে, ফাঁদ তৈরি করা আছে। জি, তাই উত্তর ঘ। এই যে ফাইনাল টাচ নোটে আমার এই নতুন জিনিসটা ইন্ট্রোডিউস করেছে গত রাত্রে, আমার এটা নলেজ আসছে, আজকে আপনারা নোটে পাচ্ছেন। ঠিক আছে, কি তথ্য এক প্রশ্ন অনেক। কালকে যখন আমি জি স্যার। আপনাদের রুটিনটা তৈরি করছিলাম তখন এই টেকনিকটা মাথায় আসছে। এই টেকনিক শিখে কি লাভ হলো? জি স্যার, অনেক অবশ্যই। লাভ। এইখানে আপনাকে এই 6টি এমসিকিউ মাথায় ঢোকানোর দরকার হচ্ছে না, আপনার ঢোকানে একটা তথ্য, যেটা জি 53 স্যার, ধারায় বলা আছে, এবং আমার ফাইনাল টাচ নোটে র্যাপিড রিভিশনে এইভাবে আছে। তাহলে এই নোটটা হজম করতে সুবিধা কিনা বলেন? অনেক সহজ হবে স্যার। এবং এখানে যে আমার 6টা প্রশ্ন আছে, এখান থেকে আমি চাইলে 3টা প্রশ্ন ডিলিট করে মাত্র 3টা প্রশ্ন পড়ালেই হবে, হবে না? জি, জি স্যার। এরপর আরো একটি একই ধরনের বিষয়, তথ্য এক প্রশ্ন অনেক। প্রশ্ন অনেক। কি তথ্য এবার দিব? পেনাল কোডের 378 ধারা, ধারা চুরির চুরি। সংজ্ঞা, তাই না? জি, এটা কি স্যার। চুরি বা থ্রেফটের সংজ্ঞা? সংজ্ঞায় কি বলা হচ্ছে? যদি কোনো ব্যক্তি, তাহলে ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি, কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তির দখল হতে তার সম্মতি ব্যতীত অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়ে স্থানান্তর করে, তবে সে ব্যক্তি চুরি করেছে মর্মে গণ্য হবে। তাহলে চুরির সংজ্ঞাটা আপনার কি 378 ধারা ফাউন্ডেশন নোট থেকে পড়া আছে, বা জি, বাংলাদেশের কোনো বিআর অ্যাক্ট থেকে পড়া আছে, বা কোনো গাইড থেকে পড়া আছে কিনা? জি, জি স্যার। চুরির উপাদান বা শর্ত কয়টি? 5টি, তাই না? 5টি। জি, এবং শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হতে পারে, এটা অলরেডি সংজ্ঞার মধ্যে আছেই, তাই না? জি, এবার এই তথ্যের কিওয়ার্ড গুলো আমি কি করব? আলাদা করে দিব। যেমন কিওয়ার্ড কি? এটা চুরি নিয়ে কথা হচ্ছে, তারপরে এখানে অস্থাবর সম্পত্তি, জি স্যার। ব্যক্তির দখল, সম্মতি ব্যতীত, ব্যতীত বা ছাড়া, বা সম্মতি না নিয়ে, এরকম ভাষা আসতে পারে, তাই না? জি। সম্মতি জি ব্যতীত স্যার। বা সম্মতি ছাড়া, বা ব্যতি রেখে। ব্যতি রেখে, বা সম্মতির আগে একটা স্বরেও দিয়ে দিলাম, উপসর্গ, অসম্মতিতে, তাই না? তাও তো জি, হবে, জি, হবে না? সম্মতিবিহীন। জি, সম্মতিবিহীন। সম্মতিবিহীন তো ভাষা ভাই যেমনই হোক আপনাকে বুঝে নিতে জি, হবে। আশা জি, করি প্রাইমারি এবং হাই স্কুল কলেজে এতটুকু নলেজ আপনার হয়েছে বাংলা গ্রামারের। জি স্যার। আরেকটা শব্দকে অসাধুভাবে কি করেছে? অভিপ্রায়ে স্থানান্তর। উত্তর করেছে, হ্যাঁ। তাহলে কয়টা পয়েন্ট পেলাম আমি? 1 2 3 4 5, 5টা পয়েন্ট পেলাম। জি, আচ্ছা, 5টা। এখানে অসাধু আর অভিপ্রায় কিন্তু একটা পয়েন্ট, হ্যাঁ। অসাধুভাবে গ্রহণের অভিপ্রায় আর স্থানান্তর আরেকটা পয়েন্ট। তাহলে এই যে 5টি উপাদান আমরা পেয়ে গেলাম। এবং যখন আপনি প্রশ্ন পড়বেন তখন বাকি অংশটুকু পড়ার দরকারই নাই, জাস্ট আপনি মূল জায়গাগুলো মাথায় নলেজে নিতে হবে। এটা হচ্ছে দ্রুত প্রশ্ন পড়ার নিয়ম, যেটা একটু আগে একটু পরে শেখাবো। তাহলে তথ্য আপনার মাথায় চলে আসলো, ঠিক আছে। আবার নোটটা যখন প্রথমবার পড়বেন তখন আপনি পুরো এই তথ্যটা পড়লেন, কিন্তু যখন দ্বিতীয়বার পড়বেন তখন আপনি এই মূল মূল জায়গাগুলো কি করবেন? নিজে লাল কালি দিয়ে আন্ডারলাইন করবেন। আপনারা যখন অ্যাড হলেন আমি একটা ম্যাটেরিয়ালসের লিস্ট দিইনি, জি, দিয়েছেন পেন্সিল, এরকম হাইলাইটার, অথবা আপনি কি মার্কার। করেন, জি, কালার পেন কিনেন দিয়ে এইভাবে আমার মতো কি করবেন? আমি যেমন লাইভ ক্লাসে এভাবে হাইলাইট করছি, চেষ্টা করবেন এভাবে হাইলাইট করার, অথবা নিজ দায়িত্বে কিওয়ার্ড বা মূল শব্দগুলো হাইলাইট করবেন। তাহলে কি হবে? পরীক্ষার হলে আপনাকে ওই মূল শব্দগুলো হেল্প করবে। এবং আপনার অপ্রয়োজনীয় শব্দ, কোনগুলো অপ্রয়োজনীয় শব্দ যেগুলো হাইলাইট করিনি, সেই শব্দগুলো আপনার মাথায় বা চোখে প্রবেশ করবে না, চোখে আপনি মানে অ্যাভয়েড করতে পারবেন। ঠিক আছে। এবার 378 ধারাতে কয়টি প্রশ্ন আমি এখানে আছে? 7টি প্রশ্ন আছে। কয়টি? 7টি প্রশ্ন আছে। 2023 সালের প্রশ্ন, পেনাল কোড অনুসারে চুরি ড্যাশ
সম্পত্তির সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত, তাহলে কি শুধু অস্থাবর? আমি একটু আগেই দেখালাম অস্থাবর মানে মুভেবল, যেগুলো মুভ করে নিয়ে যাওয়া যায়। কারণ স্থানান্তর করতে হলে আমাকে কি করতে হবে? এক জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? এবং স্থানান্তর মুভেবল করতে হতে হবে। হবে। যদি অমুভেবল হয় মানে ইমুভেবল বা অস্থাবর হয়, সেক্ষেত্রে সেটা কেটে বা জমির থেকে সরিয়ে তাকে নিয়ে যেতে হবে, গাছ কেটে অস্থাবর করতে হবে আগে, তাই না? স্থাবর থেকে অস্থাবর করতে হবে। জি। তাহলে সেটা চুরি করা যাবে। এটা পারা যাবে না? জি। জি স্যার, পারা তারপরে আমি যাবে। আলাদা একটা পয়েন্ট বলে দিয়েছি, শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হতে পারে। এখন কোনগুলো অস্থাবর সম্পত্তি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন না। বাড়ি, জি স্যার, গাড়ি, বোঝা যাবে। বাড়ি গাড়ি। বাড়ি হচ্ছে স্থাবর, গাড়ি হচ্ছে অস্থাবর, তাই না? জি জি। তো স্যার। এটা আপনাকে বুঝতে পারতে হবে। নিম্নের কোন কার্যটির চুরি বা থেফট হিসেবে গণ্য হবে না? শেষে কি আছে? না আছে। না। তাহলে না যুক্ত প্রশ্ন ভাই আপনি পাবেন 100টার মধ্যে অন্তত 20টা প্রশ্ন না যুক্ত থাকবেই, কাছাকাছি থাকেই প্রতি বছর, তাই না? কারণ এই নায়ের ফাঁদে ফেলানোর চেষ্টা করে। তাহলে চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটিটি কুড়িয়ে নেওয়া, এটা একটা অপশন। বাকি অপশনগুলো পড়ি। অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা, গাছ কেটে ফেলে কিন্তু চুরি হবে। গাছ কেটে ফেলে জি সেটা স্যার। অস্থাবর হবে, চুরি হবে। জি। টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া, তাহলে প্রাণী তো অস্থাবর সম্পত্তি, তাই না? সেটা নিয়ে জি গেল। স্যার। প্রাণী কিন্তু সম্পত্তি, মানুষ সম্পত্তি না। যদি জি। মানুষকে নিয়ে যায়, মনে করেন একটা শিশু, এই অপশনটা বলি। কামরুজ্জামান ভাই লক্ষ্য করেন, জি টোপ স্যার। দিয়ে মনে করেন একটা চকলেট, একটা শিশু স্কুল থেকে ফিরছে, প্রাইমারিতে পড়ে, 8-10 বছর বয়স, একটা চকলেটের লোভ দেখিয়ে তাকে নিয়ে গিয়ে চলে গেলাম, তাহলে এটা কি চুরি জি। হবে? না, এটা মনুষ্য হরণ হবে স্যার। এটা কি হয়ে যাবে? কিডন্যাপিং হয়ে যাবে, তাই না? জি। জি স্যার। কারণ আর ওই খালি এখানে যদি ওই মানুষ বাদ দিয়ে প্রাণী বা গরু, মহিষ, ছাগল, তখন চুরি কুকুর হয়ে যেত। যাই হোক। কুকুর, তখন চুরি হবে। কারণ মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য আছে। জি। কারণ এখানে প্রাণীকে সম্পদ হিসাবে দেখা হচ্ছে, সম্পত্তি হিসাবে। এটা 17 ধারার প্রপার্টি এগেনস্টে অপরাধ। আর মানুষের দেহ সংক্রান্ত অপরাধ, শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে অফেন্স 17 এগেনস্ট অধ্যায়। হিউম্যান জি। বডি, 16 অধ্যায়, তাই না? জি স্যার। অপরের জমিতে দণ্ডমান গাছ কেটে নিয়ে যাওয়া, ঠিক আছে? কেটে ফেলার, গাছ কেটে নিয়ে যাওয়া একই বিষয়। গাছ কাটার সাথে সাথে সেটা কি হয়ে যাবে? চুরি হয়ে যাবে। চুরি- তার জি। মানে এখানে বাকি তিনটাই চুরি, খ, গ এবং ঘ। শুধু প্রথম কটা কিন্তু কি চুরি নয়, কারণ আংটি পড়ে আছে, কারো দখলে তো নাই। নাই। জি স্যার। কোনো ব্যক্তির দখলে, তাহলে এই যে রাস্তায় পড়ে থাকলে দখলে থাকে? না। না স্যার। শর্ত যে 5টি, তাহলে একটি শর্ত পূরণ হলো? না। জি স্যার। হলো না। তাই এটা চুরি হবে না। তাই কি বলছে? চুরি হিসেবে গণ্য হবে না। শেষে কি বলছে? না। তাহলে এটাই চুরি গণ্য না। হবে না। এটা কি হবে? আত্মসাৎ, তাই না? এটা হচ্ছে আত্মসাৎ। জি স্যার। কোন ক্ষেত্রে চুরির প্রতিরোধ। অপরাধ সম্ভব নয়? এখানেও দেখেন নয়। অলংকার, আসবাবপত্র, নগদ টাকা, জমি, এ জমি কি চুরি করা যায়? না স্যার, না। জমি চুরি করে দেয়নি। বাকি তিনটাই কি অস্থাবর? জমি শুধু স্থাবর। তাহলে এটাও কিন্তু ওই যে অস্থাবর সম্পত্তি, এই যে প্রথমে আছে অস্থাবর সম্পত্তি, প্রথম কথাতেই আছে শর্ত 1, ঠিক আছে? বা উপাদান 1, এটাতে আপনাকে হেল্প করছে। বাকিগুলো দেখে নেবেন, উদাহরণগুলো, তাহলে বুঝতে পারবেন। খুব ইন্টারেস্টিং না জায়গাগুলো? জি স্যার। জি স্যার, এরকম। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের কোনো গাইডে এটা নাই, দেখেছেন কোথাও? জি না স্যার, না এরকম স্যার, ভাবে দেওয়া নাই। আর অন্য গাইড দেখার সুযোগ হয়নি। আপনি আপনার দেখেছেন গাইডটা কিন্তু নিয়ে এভাবে আছে। উপলব্ধি করেননি, তাই না? না স্যার। এইভাবে আপনি উপলব্ধি স্যার করেননি। স্যার মূলত হইতেছে ওই গাইড গুলা দেখলে এমনিতে মাথা মনে হইতেছে না এটা কি, এটা পরে কেমনে শেষ করবো, মানে আপনার গাইডটা দেখলে মনে হয় যে না, এটা পারা যাইবো। আমি নিজে আইন পাঠ পড়ে পাশ করেছি ভাই, ওই সময় আইন পাঠই সবচেয়ে পপুলার ছিল। কিন্তু জি। জি। সবার জন্য আইন পাঠ না। কারণ আমি যে আইন পাঠ পড়েছি, এই মুহূর্তে আইন পাঠ তার 3 গুণ সাইজ হয়ে গেছে। এই মুহূর্তে আইন পাঠ দেখলে আমি কিন্তু স্যার পড়তাম না। অনেক বড় হয়ে গেছে স্যার। কিন্তু হ্যাঁ, যারা জিনিয়াস, যেমন যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাদের কাছে আইন পাঠ 10টা পড়ে শেষ করা সম্ভব। তাহলে আইন পাঠ জিনিয়াসদের জন্য একটা বেস্ট বই, ঠিক আছে?
বুঝতে পেরেছেন? জি স্যার। আইন পাঠ আমাদের জন্য, ঠিক আছে? কেন আমাদের জন্য? কারণ আইন পাঠ দেখে দেখে আমি বুঝে শিখে আপনাদের জন্য সহজ ভাবে তৈরি করব। বুঝতে পেরেছেন? জি জি স্যার। আমি আইন পাঠের মতো কঠিন জিনিসগুলো সহজ করে দিয়েছি। আইন পাঠের কিন্তু সুনামও করলাম দুর্নামও করলাম কিছুটা, তাই না? কারণ এত বড় গাইড দরকার নাই। আচ্ছা, বার কাউন্সিল প্রশ্ন দ্রুত পড়ার কৌশল, খুবই ইন্টারেস্টিং জায়গা। 1 নম্বর হচ্ছে কমন প্রশ্ন। আপনার প্রশ্ন কমন এসেছে। কি এসেছে প্রশ্ন? কমন কমন এসেছে। কমন। তাহলে যে প্রশ্নটি আপনার পরিচিত মনে হচ্ছে, অর্থাৎ কমন পেয়েছেন, মনে হচ্ছে, হয়তোবা না, প্যাচ থাকতে পারে, সেই প্রশ্নটি ও অপশনগুলো ভালোভাবে পুরোটি না পড়ে তাড়াহুড়ো করে বৃত্ত ভরাট করবেন না। তাড়াহুড়ো করে বৃত্ত ভরাট করলে ভুল হতে পারে। শেষে নয় যুক্ত থাকতে পারে, সবগুলো থাকতে পারে, পারে কি না? জি 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 স্যার। এবং বার কাউন্সিলের প্রতিবার 4-5টা প্রশ্ন ভুল থাকে। হ্যাঁ, 100টা প্রশ্নই উত্তর করা দরকার না, ওই 4-5টা প্রশ্ন বেছে ওই প্রশ্ন কি করতে হবে, উত্তর করা যাবে না। জি জি মানে 4টি অপশনই সঠিক থাকে, আবার কোনো অপশনই সঠিক থাকে না। আবার প্রশ্ন এমন ভাবে আছে যে এই প্রশ্নে কোনো সেন্সই হয় না, ঠিক আছে? মানে জি ফালতু জি প্রশ্ন, মানে ভুল প্রশ্ন। ওই ভুল প্রশ্ন আপনাকে পূরণ করা যাবে না, যদি মনে হচ্ছে সহজ প্রশ্ন কিন্তু ওই প্রশ্ন ভুল। 4টি অপশনই সহজ, কোনটা বলতে কোনটা দিব, দেওয়া যাবে না। না, বরং এটা কি একটা ফাঁদ স্যার ওদের বার কাউন্সিলের? হয়তোবা ভুল ক্রমে হয় অথবা ফাঁদ, জি জি প্রিন্ট মিস্টেক হতে পারে। বরং উক্ত প্রশ্নের মাঝে ব্যতীত ছাড়া বা শেষে নয়, নেই, নাই, না, নন, নহে, অর্থাৎ এই যে না বোধক প্রশ্ন জি ইত্যাদি না বোধক শব্দযুক্ত আছে কিনা তা ভালোভাবে যাচাই করে নিন। দেখে মনে হলো কি খুব কমন। কমন, অনেক সময় জমজ বোন থাকে না? জি 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 স্যার। কিছু আমরা ভিডিও দেখি, ইউটিউব ভিডিও, শর্টস, ফেসবুকে, বিশেষ করে টিকটক। যমজ বোন শালিকা দোলা ভাইয়ের বাসায় বেড়াতে আসছে, তো নিজের ওয়াইফ মনে করে হয়তোবা তাকে আলিঙ্গন করার চেষ্টা করছে। ভুল হয়ে যায় না? জি এটা মজার জি হয়। সিচুয়েশন হয়। তো জি ভাই, শালিকাকে বউ মনে করবেন না। মানে পরিচিত প্রশ্ন, কিন্তু সেখানে কিছু কি আছে, সামান্য পরিবর্তন আছে। যমজ মানুষদের জি মধ্যে কি হয়, সামান্য অমিল থাকে না? জি থাকে। তাহলে এটাও কি একটা ফাঁদ? মানে প্রশ্ন কমন মনে হচ্ছে কিন্তু আসলে আনকমন। আবার প্রশ্ন কমন পেয়েছেন কিন্তু অপশন 4টি কি ঠিক আছে তো, নাকি পরিবর্তন করে নতুন অপশন যুক্ত করে করা হয়েছে তাও দেখে নেন। মানে প্রশ্ন আপনি ঠিকই কমন পেলেন পুরোটাই, তো অপশন পরিবর্তন। জি জি তাহলে জি এখানে স্যার আপনার সময় হয়। লাগবে কিনা? জি লাগবে স্যার। বিশেষ করে শেষের অপশনটি, অর্থাৎ অপশন ঘ, এ কোনোটি নয়, সবগুলো, সবকটি, সবাই, সকলে, উভয়, একাধিক অপশন সঠিক বিদ্যমান আছে কিনা তাও ভালোভাবে যাচাই করে নিন। অতঃপর 100 ভাগ নিশ্চিত হয়ে উক্ত প্রশ্নের জন্য সঠিক বৃত্তটি ভরাট করুন। কমন প্রশ্নের ফাঁদ, তার মানে খুব সহজ প্রশ্ন হলে দ্রুত উত্তর করবেন না, সেখানে 2 সেকেন্ড বেশি দিবেন, কারণ এখানে ফাঁদ থাকতে পারে, তাই না? জি স্যার। কোনো দামি পণ্য যদি অল্প দামে একটা মানুষ আপনার কাছে বিক্রয় করতে চায়, তাহলে সেখানে কি সন্দেহ হবে? এই পণ্যে ঝামেলা তাহলে আছে, কিছু দাম। পণ্যটা অথেন্টিক পণ্যে না। ভেজাল আছে অথবা চোরাই মাল, তাই না? জি জি তাহলে বার কাউন্সিলের প্রশ্ন এরকম হতে পারে, খুবই কমন, কিন্তু তার মধ্যে ভেজাল থাকতে পারে ভাই, সতর্ক হতে হবে। ছোট প্রশ্ন, যে প্রশ্নগুলো আকারে ছোট সেগুলো দ্রুত পুরো প্রশ্ন ও অপশনগুলো ভালোভাবে পড়ে কোন আইনের কোন ধারা হতে এসেছে তা বোঝার চেষ্টা করুন। অতঃপর 100 ভাগ নিশ্চিত হয়ে সঠিক উত্তর ভরাট করবেন, ঠিক আছে? বৃত্তটি, যেগুলো ছোট প্রশ্ন সেগুলো স্কিপ করা দরকার নেই, প্রতিটা শব্দই পড়বেন। কারণ সেই ক্ষেত্রে আপনি বেছে বেছে 2-1টা শব্দ বাদ দিতে গেলে কয় সেকেন্ডই আপনি বাঁচাবেন, তাই না? জি বড় প্রশ্ন, এখানে আপনাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। এইটাই আপনার আলোচনার জায়গা, যে দ্রুত পড়ব কিভাবে। যে প্রশ্নগুলো আকারে বড়, কোনো উদাহরণ বা সমস্যা, যেমন লিখিত প্রশ্নের প্রবলেমেটিক প্রশ্ন থাকে না, জি জি স্যার। পরিস্থিতি, এগুলো তুলে দেয় এমসিকিউ প্রশ্নেও, তুলে দেয় সঠিক উত্তর কোথায়। আমি
লিখিত প্রশ্নে কি বলেছিলাম? প্রবলেমেটিক প্রশ্ন পড়তে সময় দিতে হবে বেশি, উত্তর করতে হবে অল্প কথায়, কম। সময় কম লাগবে। তো এখানে প্রশ্নে বেশি সময় দিতে হবে, অপশন চুজ করতে সময় কম দিতে হবে। তাহলে পরিস্থিতি বর্ণনা করে তার সমাধান জানতে চাওয়া হয়। হ্যাঁ, এমন প্রশ্নের শেষ অংশ অর্থাৎ জিজ্ঞাসিত অংশটি প্রথমে পড়তে হবে। বড় প্রশ্ন যখন দেখবেন, শেষে কি চেয়েছে সেটাকে দেখে নেন, প্রথম থেকে না পড়ে। ক্লিয়ার? জি 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 যেমন এই যে এখানে একটা বড় প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আপনি শেষে পড়েন এটি একটি কি, তার মানে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা কি, তার মানে কোনো অপরাধ হয়েছে কিনা সেটা জানতে চাচ্ছে, তাই না? জি তারপর কি জানতে চাওয়া হয়েছে তা বোঝার চেষ্টা করতে হবে, চেষ্টা করলেন। তারপর প্রশ্নের অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ শব্দগুলো, তার মানে কিওয়ার্ড, গুরুত্বপূর্ণ শব্দ মানে কিওয়ার্ড, একটু আগে কিওয়ার্ড, আমি কিওয়ার্ড শিখালাম না আপনাদের? জি জি কিওয়ার্ড সার্চ করা বা বের করা শিখেছেন, জি। ঠিক আছে, পড়তে হবে। এরপর অপশনগুলো পড়ে, এরপর কি করব আমরা সর্বশেষে অপশনগুলো পড়ে সঠিক উত্তরটি খুঁজে বের করে 100 ভাগ নিশ্চিত হয়ে উক্ত প্রশ্নের জন্য সঠিক বৃত্তটি ভরাট করতে হবে। 100 ভাগ নিশ্চিত কেন বলছি, যেন নেগেটিভ মার্কিং এর ফাঁদে না পড়েন। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপর দেখেন, তাহলে শেষের অংশ পড়লাম, এবার কি করব, কি জিজ্ঞাসা করতে সেটা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, এটি একটি হয়তো বা কোনো অপরাধ করেছে, তাই না, কারণ এটা পেনাল কোডের প্রশ্ন। জি এবার আমরা কি করব, অন্য অন্য অংশ পড়ব। ক, রোগে ভুগছে। খ, না জেনে দৈহিক জখম করার অভিপ্রায়ে আঘাত, সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটে। আমি যদি এতটুকুই পড়ি ভাই, যেগুলো কিওয়ার্ড, আমি কিওয়ার্ডগুলো হাইলাইট করে দিয়েছি, এবং আপনার নোটে কি থাকবে, এটা বোল্ড এবং আন্ডারলাইন করা থাকবে। বুঝতে পেরেছেন? জি তারপরে মারা গেল, আপনি যদি এই কিওয়ার্ডটুকু পড়েন, আবার পড়ছি, ক, রোগে ভুগছে। খ, না জেনে দৈহিক আঘাত করার অভিপ্রায়ে আঘাত, সুস্থ ব্যক্তির মৃত্যু, ক, মারা। পুরো ঘটনা বুঝতে পেরেছেন কিনা? জি 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 স্যার। এবার পুরোটা যদি পড়ে নেন, ক, এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। খ, এই কথা না জেনে, তার মানে সে যে রোগে ভুগছে এটা জানে না, তার মানে রোগী হোক আর রোগী না হোক একই বিষয়, তাই না, জি জি যেহেতু স্যার। জানি না। এবার দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, সুস্থ ব্যক্তি মারা যাবে। তাহলে রোগী মারলাম না সুস্থ ব্যক্তি মারলাম, সেটা কি পার্থক্য হবে? না। তার মানে এই ক্ষেত্রে ভিকটিমের শারীরিক অবস্থা বিবেচ্য বিষয় নয়। তার মানে সুস্থ ব্যক্তি মারা যাবে, তাহলে তো মরা ব্যক্তি মানে অসুস্থ ব্যক্তি তো আগে মরবে, তাই না? জি 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 স্যার। তাহলে এইটা 300 ধারা থেকে আসতে, বুঝতে পারছেন? 300 ধারার কি, কোন, খুনের যে 4টি উপাদান আছে সেই উপাদানের মধ্যে এটা আছে, এবং জি ব্যতিক্রমের মধ্যে যায়নি, তাহলে এটা অবশ্যই কি হবে, খুন হবে, তাই না? জি জি এখন না জেনে আঘাত করলো, কিন্তু এই যে সুস্থ ব্যক্তি মারা যাবে, এই ধরনের আঘাত যদি না করে, তাহলে কিন্তু এটা আবার কি হতো, নরহত্যা হতো, তাই না? হয়ে যেত, জি জি আর স্যার। না জানে আঘাত। গত ক্লাসে বলছিলাম যে বড় প্রশ্ন আমরা কিভাবে পড়ব। তো এখানে লিখা আছে, এই নোটটা আপনাদের কাছে যখন যাবে আরো বুঝতে পারবেন যে যে প্রশ্নগুলো আকারে বড়, কোনো উদাহরণ, সমস্যা বা কোনো পরিস্থিতি বর্ণনা করে তার সমাধান চাচ্ছে, এমন প্রশ্নের শেষ অংশ অর্থাৎ জিজ্ঞাসিত অংশটি প্রথমে পড়ে নেবেন। যেমন এখানে কি প্রশ্নটা কি বলছে সেটা এখানে দেখেন, যে এটা 1 নম্বর একটা প্রশ্ন, এখানে যে পিঙ্ক হাইলাইট করেছি, এটি কি, এটি একটি, হ্যাঁ। তো এটি একটি বলতে এটা কোনো অপশনের দিকে যদি তাকাই, তাহলে নরহত্যা, খুন, হত্যা না অপরাধমূলক নরহত্যা, তার মানে এটি কি, মানে এই নিচের 4টি অপশনের দিকে যদি চোখ বোলাই, দেখছি তো এগুলো সবই কি অপরাধ, তাই না? তার মানে জি স্যার। প্রশ্নে চাচ্ছে যে কি অপরাধ হয়েছে, তাই না, এই ঘটনাটা। তাহলে জি একেবারে লাস্ট লাইন দেখবো, মানে জিজ্ঞাসিত বিষয় দেখে নিব কি জানতে চাচ্ছে প্রশ্নে। ওকে, তারপরে কি জানতে চাওয়া হয়েছে তা বোঝার চেষ্টা করব। তারপর প্রশ্নের অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো, যেগুলোকে আমি বলছি কিওয়ার্ড,
সেগুলো পড়তে হবে। কিওয়ার্ড কে প্রশ্নে যেমন ক রোগে ভুগছে, খ না জেনে দৈহিক জখম করার অভিপ্রায়ে আঘাত, সুস্থ ব্যক্তির মৃত্যু, ক মারা। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ক এমন একটা রোগে ভুগছে যে একটা আঘাত করলে সে মারা যেতে পারে, এবং খ সেটা না জেনেই তাকে এমন আঘাত করলো যে অসুস্থ ব্যক্তি তো মারা যাবেই, সুস্থ ব্যক্তিও মারা যাবে, আঘাতটা এমন ছিল, তাই না? জি। তো সুস্থ ব্যক্তি মারা যাবে, অসুস্থ ব্যক্তি তো আগেই যাবে। তো এই ধরনের ঘটনায় এই প্রশ্নটার মধ্যে দুইটা প্যাঁচ আছে। কি দুইটা প্যাঁচ? 300 যে ধারা পেনাল কোডের, 300 ধারায় দেখবেন যে খুন হওয়ার জন্য 4টি আছে উপাদান বা শর্ত, এবং অপরাধমূলক নরহত্যার জন্য আবার 5টি ব্যতিক্রম আছে। যদি ব্যতিক্রমের আওতায় পড়ে তাহলে সেগুলো নরহত্যা মানে অপরাধমূলক বা কালপেবল হোমিসাইড। আর যদি ব্যতিক্রমের 5টার মধ্যে না যেতে পারে তাহলে সেটা মার্ডার হিসাবেই থাকবে, এবং মার্ডারের যে 4টি উপাদান বা এলিমেন্ট বা ইনগ্রিডিয়েন্টস সেটার মধ্যে আসবে। তো এখানে দেখেন মার্ডারের ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ছিল নলেজ। প্রথমে হচ্ছে ইন্টেনশন টু কিল, 1 নম্বর যে উপাদান সেটা আপনাদের যদি মনে পড়ে আমরা কোথায় পড়েছি, ফাউন্ডেশন নোটে আছে। ফাউন্ডেশন নোটে আছে হ্যাঁ, স্যার। এই নোটেও পাবো যখন আমরা পেনাল কোড পড়বো, এই নোটেও আছে সংক্ষিপ্তভাবে। আচ্ছা, তো এখানে 2 নম্বর উপাদান ছিল হচ্ছে নলেজ উইথ নলেজ বা জেনে। তাহলে এখানে সে জানে না, না জেনে, তাহলে না জেনে মনে হচ্ছে যে জেনে যদি আঘাত করে অসুস্থতার বিষয়ে তাহলে একটা বিষয়, আর যদি না জেনে আঘাত করে সেটা আরেকটা বিষয়। কিন্তু এখানে সে আবার বলল যে এমন আঘাত করলো যে সুস্থ ব্যক্তি মারা যাবে, তাহলে ওই ব্যক্তিটা সুস্থ ছিল না অসুস্থ ছিল এটা কোনো কি হবে না, ম্যাটারই হবে না, তাই না? ম্যাটার না। তার মানে জি। তার আঘাতটা কেমন ছিল, সে কাকে মারছে, ভিকটিমের শারীরিক অবস্থাটা এখানে বিবেচ্য বিষয় না, আঘাতের প্রকৃতিটাই হচ্ছে এখানে কি খুন হওয়ার জন্য যথেষ্ট, তাই নয় কি? জি। জি। হ্যাঁ, তারপরে প্রশ্ন পড়ছি। তাহলে আমরা কি করব, লাস্ট অংশটুকু প্রথমে পড়বো। একটু আগে শিখলাম বড় প্রশ্ন পড়ার নিয়ম। তো 2 নম্বর প্রশ্নটা মোটামুটি একটা বড় প্রশ্ন, আবার ইংরেজিতে, তাই না? তাহলে কি হ্যাঁ। করবো, লাস্ট অংশ আগে পড়বো। কত ধারার অপরাধ, কি জানতে চাচ্ছে? কত ধারার অপরাধ, কত এবার কি ধারা? কি ওয়ার্ড গুলো পড়বো। এ অ্যান অ্যাটেম্পট, অ্যাটেম্প মানে কি প্রচেষ্টা করলো, তারপরে ফেলস, এবং প্রচেষ্টা করে কি করে গেল, সে ফেল হলো। আমরা ব্যর্থ হবে। 511 ধারায় কি পড়েছি যে কোনো অপরাধের যদি প্রচেষ্টা করে এবং সেটা ফেল হয় তাহলে সেটা 511 ধারায় চলে আসে, আসে না? জি। জাস্ট অ্যাটেম্প শব্দটা যদি আমরা দেখতে পাই এবং শেষে ফেল, তাহলে বুঝতে পারবো এটা 511 ধারার 511। বিষয়। এবার পুরোটা পড়ি। এ মেক্স অ্যান অ্যাটেম্প, এ একটি চেষ্টা করলো কি টু পিক দ্য পকেট অফ জেড বাই থ্রাস্টিং টু হ্যান্ড ইনটু জেডস পকেট। তার মানে এখানে পকেট মারছে, মানে জেডের পকেট থেকে টাকা বা ওয়ালেট চুরি করার জন্য, মানিব্যাগ নেওয়ার জন্য কি করছে, হাত ঢুকিয়ে দিয়েছে, এবং এ ফেলস ইন দ্য অ্যাটেম্প ইন কনসিকুয়েন্স, এবং শেষ পর্যন্ত সে আর টাকা চুরি করতে পারেনি, পকেট মার যেটাকে আমরা বলি। ভিড়ের জি। ভিড়ের মধ্যে কিন্তু তার আর সুযোগ নাই, তাই না? হ্যাঁ। তো জেডস হ্যাভিং নাথিং ইন হিজ পকেট, এখন সে কেন ব্যর্থ হলো, কারণ জেডের পকেটে টাকাই ছিল না যে পকেটে হাত দিয়েছে। বুঝতে পেরেছেন? আমি সাধারণত আমার যে ওয়ালেট সেটা বাইরে গেলে ওয়ালেটের মধ্যে মোবাইল থাকে, লম্বা ওয়ালেট হাতেই থাকে, পকেটে আমার পকেটে হাত দিলেও ওই পকেট মারের ওই শূন্য হাতেই ফিরতে হবে, কারণ পকেটে রাখলে একটা রিস্ক থাকে ভিড়ের মধ্যে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই পুরো যে সেন্টেন্স এটা কি আর পড়ার দরকার আছে? এই মূল মূল জায়গায় প্রয়োজনে আমরা এখানে একটু পড়বো। পিক দ্য পকেট, তার মানে পিক দ্য পকেট মানে কি চুরির চেষ্টা। তাহলে চুরির হ্যাঁ। চেষ্টা, যদি চুরি হয়ে যেত তাহলে কত ধারায় অপরাধ হতো? বাড়ির ভেতরে হলে 380, বাড়ির বাইরে হলে 379, তারপরে হ্যাঁ। আছে 81 82 এই সেকশনগুলো। কিন্তু এখানে চেষ্টা করে ব্যর্থ হয়েছে তাই 511। 511 ধারার হ্যাঁ, বিষয়বস্তুই হচ্ছে এটা, যেখানে অপরাধের প্রচেষ্টার আলাদা কোনো সেকশন নাই, 511 সেখানে কাজ করবে, প্রয়োগ হবে। প্রয়োগ হবে। ওকে, আরো একটি বড় প্রশ্ন ইংরেজি, তাহলে শেষ অংশ আগে পড়বো। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোথায় বর্ণিত আছে? আমি আইনটা যদি দেখি, হ্যাঁ,
তাহলে আমাকে পড়তে হবে কোথায় বর্ণিত আছে, তার মানে এখানে অপশনের দিকে তাকিয়ে যদি দেখি এখানে সেকশন বা অর্ডার জানতে চাচ্ছে। ওকে, তাই নয় কি? জি। এখন এই যে আইন পড়বো, আইন পড়ারও নিয়ম শিখিয়ে দিই। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, আমার পুরোটা আইন পড়ার দরকার আছে? জাস্ট আমি সিভিল কথাটা দেখতে পেলেই তো হলো। মানে যখন আমি এমসিকিউ প্রশ্ন পড়বো পুরো আইনের নাম পড়া দরকার আছে? না। না, আমি সিভিল শব্দটা যদি দেখবো, যে হ্যাঁ কোড দেখলাম আর সিভিলটা শুধু চোখে পড়লো, তার মানে এটা সিপিসি, পুরো আইন আমার পড়ার দরকার নাই। দ্য কোড না। অফ সিভিল প্রসিডিওর 1908 অন্তত 3 থেকে 4 সেকেন্ড লাগলো, আর আমি যদি বলি সিভিল, 1 সেকেন্ডের অর্ধেক লাগলো। বুঝতে পেরেছেন? এভাবে কি রাইট হবে, স্যার। বড় প্রশ্ন পড়ে আপনার সময়টা সেভ হবে। কারণ কিছু কিছু প্রশ্ন জটিল, সময় বেশি নেবে, আর কিছু কিছু প্রশ্নে এইভাবে টেকনিক্যালি সময় বাঁচাতে হবে। এখন এইভাবে কিওয়ার্ড দিয়ে যদি আপনি ধরতে পারেন সহজ উত্তর করতে পারবেন। তারপরে যখন ধরতে পারছেন না, সেকেন্ড যে ট্রাই করবেন সেখানে পুরোটা পড়লেন, যে আমার কিওয়ার্ড পদ্ধতি কাজে লাগছে না স্যারের, তখন আপনাকে পুরোটা থরলি পড়তে হবে। তবে অধিকাংশ প্রশ্ন আপনি কিওয়ার্ড দিয়ে পেয়ে যাবেন, আমি যে টেকনিকগুলো ইনশাল্লাহ। শিখি, তাই না? এখানে বলছে অ্যাপিলেট কোর্ট, অ্যাপিলেট কোর্ট মানে আপিল আদালত। পাওয়ার, তার মানে এখানে আপিল আদালতের পাওয়ার নিয়ে কথা হচ্ছে। ওকে, এখানে বলছে ওকে। অ্যাডিশনাল এভিডেন্স, অ্যাডিশনাল এভিডেন্স মানে কি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, তাই না? জি স্যার। তাহলে আপিল আদালতের অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা কোথায় আছে, কোথায় বর্ণিত আছে, কোথায় আছে? সেকশন 107-এ আছে। এই যে এখানে উত্তরে আমি লিখে দিয়েছি 107। হুম, আপনি যখন আপিলের বিধানগুলো পড়বেন কোথা থেকে শুরু হয়েছে? সেকশন 96, 96 ধারা থেকে আপিলগুলো শুরু হয়েছে, তাই নয় কি? জি। তো আপনার 96 ধারা থেকে 3 প্রকারের আপিলের বিধান আছে, মানে এখানে 2 প্রকার হবে, 1 প্রকার হবে না। এগুলো তো আমি পড়িয়ে আসছি ফাউন্ডেশন নোটে, খুব ভালোভাবে আপনারা পড়েছেন। তাছাড়া এই নোটেও আমি সংক্ষিপ্তভাবে র্যাপিডলি আলোচনা করেছি। ওকে, তাহলে বড় প্রশ্ন ও, দ্রুত শেষ করার উপায় বুঝলেন? জি স্যার, ক্লিয়ার। আরেকটা জিনিস বলি, কিছুদিন আগে খুব মানে এই বছর নাই, তবে 2-3 বছর আগে খুব ভাইরাল হলো কি ধরনের ভিডিও, ইউটিউবে ভাইরাল হচ্ছে, এই খাবার ভিডিও। অনেক খাবার নিয়ে বসে আছে, সামনে ক্যামেরা, একটা খাবার মুখে দিচ্ছে এবং একটু করে কাট করছে, মুখে দিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে পাশে, কারণ ফেলে সাইডে ডাস্টবিনটা আছে, কারণ যে খাবারগুলো রাখা হয়েছে সেগুলো তো আর খেতে পারবে না, মানে পুরো বছরের খাবার, 1 বছরের খাবার একদিনে খেয়ে ফেলবে, তাই না? জি তো স্যার। তো এই ভিডিওগুলো কি ভাইরাল হচ্ছে, তো পুরো খাবারটা সে খাচ্ছে না এবং জাস্ট চিবানোটুকু দেখাচ্ছে। আর ওই পুরো খাবারটা যদি খাওয়ানো দেখানো হয় একটা মানুষের, তাহলে ব্রেক নিয়ে নিয়ে যদি আসলে খুব পেটুকো হয়, এতগুলো খাবার খেতে মিনিমাম তার 3-4 ঘন্টা সময় লাগবে, লাগবে না? কিন্তু হ্যাঁ। ভিডিওতে দেখা যাচ্ছে 10 মিনিটে খেয়ে শেষ করে দিয়েছে, সেটা কি সম্ভব? না। আসলে সে চিবিয়েছে, ফেলে দিয়েছে এবং ভিডিও এডিট করে কাট করেছে। এটা কেন উদাহরণ দিলাম, এই যে আপনাকে ওই যে অপ্রয়োজনীয় অংশগুলো কাট করে পড়ার সময় বাদ দিতে হবে, জাস্ট কিওয়ার্ড গুলো পড়তে হবে। ভিডিওতে যেমন চিবানো দেখাচ্ছে, আপনি শুধু মূল জিনিসগুলো পড়বেন আর পার হবেন, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে, ফাউন্ডেশন ব্যাচ শেষ, ফাউন্ডেশন ভিডিওগুলো আছে, 96টা ভিডিও আছে আমার চ্যানেলে। তো খুব শীঘ্রই, আশা করছি আগামী কালকে থেকেই এই ফাইনাল টাচ নোটের ভিডিওগুলো ইউটিউবে আসতে শুরু করবে। এরপরে দ্রুত ও সঠিকভাবে বৃত্ত ভরাট করার কৌশল, এইটা অনেকের জানা দরকার। আমার কাছে যারা ফাউন্ডেশন ব্যাচে পরীক্ষা দিয়েছেন, এমসিকিউ ক্লাস টেস্ট নিয়েছি, তাদের অনেক খাতা এমনি বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে? কারণ তারা বৃত্ত পূরণ করাই জানে না। কারণ বৃত্ত পূরণ করার নিয়ম আছে, বৃত্ত পূরণ করার নিয়ম যদি আপনি ঠিকভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে কি হবে, আপনি খাতাটা বাতিল হওয়া থেকে বেঁচে যাবেন প্রথমে। কারণ ভুলভাবে বৃত্ত ভরাট করলে তো খাতা দেখবে না, বা খাতা দেখলেও কম্পিউটারে আপনার অনেক প্রশ্ন কি কাউন্ট হবে না। জি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি অবাঞ্ছিত দাগ দিলে আগেই সেটা রিজেক্ট করে দিবে কম্পিউটার, ঠিক আছে? আরো একটা বিষয় হচ্ছে, আপনি বৃত্ত ভরাট যদি দ্রুত করতে পারেন তাহলে টাইম সেভ হবে না। অবশ্যই। মনে করেন আপনাকে প্রশ্ন পড়তে হবে না, আমি বললাম যে
এই ওই শিটের যে 100টা প্রশ্ন আছে প্রতিটাতে আপনি ক শুধু পূরণ করবেন, শুধু ক পূরণ করবেন, তাহলে 100টা বৃত্ত আপনাকে পূরণ করতে হবে। 100টা বৃত্ত পূরণ করতে তো মিনিমাম 10 মিনিট লাগবে, লাগবে না? হ্যাঁ স্যার, লাগবে। আপনি যদি এভাবে চিন্তা করেন যে শুধুমাত্র বৃত্ত ভরাট করতেই আমার 10-12 মিনিট চলে যাবে, তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে যে এই সময়টা অর্ধেকে নামিয়ে আনা যায়। আমি এটারও প্র্যাকটিস করেছি এবং কিছু কৌশল বের করেছি, আমার নিজের ক্ষেত্রেও কাজে লাগিয়েছি, আপনাদেরকে এটা শেয়ার করছি এই নোটে। আমার ফাইনাল টাস্ক আগের 25 সালের নোটে এই টেকনিকটা ছিল না। এই 2-3 দিন আগে গত বৃহস্পতিবারে এই বিষয়গুলো আমার মাথায় এসেছে যে শেখানো দরকার। কারণ ক্লাস টেস্টে যখন আমি দেখলাম খাতা, সবার অনেকেরই এই প্রবলেমগুলো আছে, 2-1 জনের পারফেক্ট আছে, তাছাড়া সবারই ভুল। তো শিখিয়ে দিই, তাহলে টাইম সেভ হবে। দ্রুত ও জি সঠিকভাবে, দ্রুত এবং সঠিকভাবে দুইটা বিষয় বলছে, দ্রুত প্লাস সঠিকভাবেও লাগবে আমার। ওই মার্কশিটের বৃত্ত ভরাট করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো অভ্যাসে পরিণত করতে হবে। যেমন নিচের বিষয়গুলো আপনি কিভাবে অভ্যাসে পরিণত করবেন? 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাদা কাগজ, টিস্যু পেপার বা রুমাল। ঠিক আছে, কি করতে হবে? পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। আপনি এমনিতেই প্লেন একটা সাদা কাগজ নিয়ে যান, অথবা আরেকটা বুদ্ধি আছে, আপনার অ্যাডমিট কার্ড 2টা নিয়ে যান, একটা ফটোকপি নিয়ে যাবেন, ওই ফটোকপি অ্যাডমিট কার্ডই আপনার সাদা কাগজের কাজ করবে। কারণ ফটোকপি যদি অ্যাডমিট কার্ড আপনার কাছে রাখেন তাহলে তো সেটা নকল না, তাই না? না। অথবা রুমাল টিস্যু, এটার কি কাজ? ওই মার্কশিট এবং হাতের মাঝে, এই যে তালুর নিচে আপনি যখন লিখবেন, হ্যাঁ, আপনি মনে করেন যে ওই মার্কশিট নিচ্ছেন, হ্যাঁ, ওই মার্কশিট যে পূরণ করবেন, তো এইভাবে যখন আপনি লিখবেন, এখন খুব গরম না, গরমের সিজন না, জি এই আপনার হাত তো ঘেমে যাবে, অনেকের হাত বেশি ঘামে, আর টেনশনে তো আরো ঘামবে। আর পরীক্ষার হলে কারেন্ট চলে গেলে যদি ফ্যান না চলে আরো বিপদ। তাহলে আপনার ওই মার্কশিট এবং হাতের মাঝে, অর্থাৎ তালুর নিচে একটি সাদা কাগজ, টিস্যু পেপার বা রুমাল রাখতে হবে। এতে হাত ঘেমে গেলেও ওই মার্কশিট ভিজে নষ্ট হবে না। এটা কি ভালো পরামর্শ মনে হলো? হ্যাঁ স্যার, অবশ্যই অনেকেরই দেখি হাত অনেক ঘামে। এখানে আপনি ওই মার্কশিট নিচের অংশে রাখলেন যেখানে আপনার হাতের এই তালুর অংশটুকু থাকছে, হ্যাঁ, কারণ এই অংশটুকুই তো টাচ করবে বেশি, আর এটাই তো নিয়ন্ত্রণ করবে আপনার স্পিডটাকে। ঠিক আছে, জি এটা অনেকের কাজে লাগতে পারে, আর যাদের হাত ঘামে না তাদের কাজে না লাগতেও পারে। তবে এটার আরো একটা কাজ আছে, পরের দিকে দেখছি। তারপরে মোটা বা গাঢ় কালির কলম, যেমন আমার কাছে দেখেন, এটা একটা ম্যাটাডর অল টাইম কলম। এই কলমটা খুব ভালো ফাস্ট লিখে, হ্যাঁ। এটা হচ্ছে জি 0.6 mm, এবং ম্যাটাডরের অন্যান্য যে কলম, যেমন এটা একটা ম্যাটাডর অরবিট কলম, এটা হচ্ছে 0.5। হ্যাঁ, এটা 0.5, তার মানে এই ম্যাটাডর অরবিটের থেকে ম্যাটাডর অল টাইম এটার লেখাটা একটু গাঢ়। তার মানে এটা 0.6 আর এটা হচ্ছে 0.5 mm। মানে মিলিমিটার। এত গবেষণা করছে আপনাদের জন্য। তো দ্রুত ওয়েমার শিট এর বৃত্ত ভরাট করার ক্ষেত্রে গাঢ় কালির বা যেটা কালো রঙের অবশ্যই হতে হবে, কারণ কালো রং ছাড়া তো বৃত্ত ভরাট করার নিয়ম নাই। বল পয়েন্ট জি কলম, বল পয়েন্ট, তার মানে যেগুলোতে বল আছে, জেল পেন হলে কিন্তু হবে না, বা ফাউন্টেন পেন হলে আবার হবে না, ব্যবহার করতে হবে। বাজারে দেখবেন, বাজার হতে 1.0 mm, 1.0 mm কিছু বিদেশি কলম পাওয়া যায়, খুবই মোটা কালি, আপনি এক টান দিবেন বৃত্ত ভরাট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার কালেকশনে ছিল ওই সময়। আমি যতগুলো এমসিকিউ পরীক্ষা দিয়েছি, ব্যাংকের বিশেষ করে দিয়েছি, বিশেষ পরীক্ষা দিয়েছি, বার কাউন্সিলে তো একবারই দিয়ে এক এক চান্সে হয়ে গেছে। তো আমার আগের পরীক্ষার অভিজ্ঞতা আমার কাজে লেগেছে, কারণ আমার কাছে মোটা রঙের, মানে মোটা বল পয়েন্ট ছিল। তারপরে হচ্ছে 0.6 mm, যেটা একটু আগে দেখালাম, ম্যাটাডর অল টাইম, খুব রিলেবল একটা পেন, এবং এর সামনের দিকে গ্রিপ করা আছে। হ্যাঁ, সামনে দেখে দেখেন কি করা আছে, গ্রিপ করা আছে। এই গ্রিপ করার থাকার কারণে কি হবে? আপনার স্লিপ করবে না হাত ঘেমে গেলেও। অথবা ম্যাটাডর রেডিয়েন্ট নিতে পারেন, ম্যাটাডর রেডিয়েন্টের সামনে আবার কি আছে, রাবার দেওয়া আছে। কিংবা 0.5 mm এর বল পয়েন্ট কলম সংগ্রহ করে বাড়িতে মডেল টেস্ট প্র্যাকটিস করে কোন কলমটি আপনার জন্য উপযুক্ত মনে হচ্ছে সেটি নির্বাচন করুন।
করুন, মানে আপনি এই 4-5 ধরনের কলম ব্যবহার করলেন খুঁজে খুঁজে কিনে নিয়ে এসে, এবং দেখেন কোনটা আপনার জন্য শুট করছে। ঠিক আছে? ওকে। ওকে। আর বেশি মোটা হলে আবার বৃত্তর বাইরে চলে গেলে আবার বিপদ, কারণ বৃত্তগুলো ছোট। স্যার অতঃপর আমার মাঝে মাঝে দুই একটা চলে যায়, এটা কি স্যার ওরা কি মানে কাউন্ট করে না তাহলে, না? আমি দেখাচ্ছি কতটুকু আমার এই ক্লাসে আপনি পাবেন, কতটুকু বাইরে যাওয়া যাবে, কতটুকু বাইরে গেলে সমস্যা নাই। অতঃপর উক্ত কলম দিয়ে কয়েকটি মডেল টেস্ট প্র্যাকটিস করে কলমটি চালু করে নিন। চালু করে নেওয়ার মানে কি, আপনি যখন একটা নতুন কলম লিখতে শুরু করবেন, প্রথমে কালি বের হতে একটু সময় লাগে না? কারণ সামনে কি থাকে, চালু থাকে না এক কথায়। কিন্তু আপনি যখন একটু লিখবেন, সামান্য কালি যখন খরচ করবেন, তখন এটা চালু হয়ে গেল, তাই না? তো চালু কলম জি। দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। এভাবে কমপক্ষে 2টি বা 3টি কলম নির্বাচন ও চালু করে নিতে হবে। কেন? কারণ বার কাউন্সিল পরীক্ষার দিন, পরীক্ষার হলে আপনি 2 বা 3টি কলম নিয়ে যাবেন। মিনিমাম তো 2টি নিয়ে যেতেই হবে, কারণ একটা প্রবলেম হলে আরেকটা আপনাকে হেল্প করবে। পরীক্ষার হলে ভাইয়া, আপু, চাচা একটু কলম দেন, কলম ধার করা যাবে না। এই মুহূর্তে একটা সিরিয়ালের কথা মনে পড়ে গেল, সম্ভবত স্টার জলসার, যে 98 পেয়েছে, 2 পাইনি কেন? কলমের কালি শেষ হয়ে গেছে, খুব চাইলাম কিন্তু কেউ দিল না ক্লাসমেটের। দেখেছেন এটা? জি 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 স্যার। আপনাদের যেন এটা না হয়। এবং বার কাউন্স বার কাউন্সিল পরীক্ষার দিন উক্ত 2টি বা 3টি নির্বাচিত ও চালুকৃত কলম পরীক্ষার হল এ নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা পরামর্শ দিয়ে দিলাম কলম কেমন হবে। এরপরে ওইমার শিট পূরণ। ওইমার শিটে পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য প্রবেশপত্রটি, অর্থাৎ অ্যাডমিট কার্ড, ওএমআর শিটের পাশে রেখে প্রবেশপত্র দেখে সঠিকভাবে নির্দিষ্ট অংশে আপনার নাম লিখুন। আচ্ছা, আপনাদের জন্য সতর্কতা, যে আমার ধারণা যদি 40,000 পরীক্ষা দেয়, ওই মার্কশিটে নিজের নাম লেখে না, স্বাক্ষর দিতে ভুলে যায়, বা রোল নম্বর ঠিকভাবে পূরণ করে না, বা রোল নম্বর বক্সে না লিখে শুধুমাত্র পূরণ করে, বা এই ধরনের ভুলের কারণে রিজেক্ট হয়ে যায়, খাতা বাতিল হয়ে যায়। মিনিমাম 10,000 স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু অনেক বড়। এত টাকা দিয়ে জি ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষার খাতায় দেখা হয় না। তো আপনাদেরও পরীক্ষার খাতা আমি দেখব না, এই যে পরীক্ষা আছে না 2-3 দিন জি পরেই, তো যাদের জি ভুল হবে তাদের খাতা দেখব না। লাস্টে যে মডেল টেস্ট নিয়েছি, 19তম মডেল টেস্ট, সাক্ষ্য আইনের ওপরে টপ 100 এমসিকিউ ছিল। তো এই এভিডেন্স অ্যাক্টের এই পরীক্ষায় অনেকেরই ভুল আছে। অনেকেই রোল নম্বরই লেখে না, শুধু নাম লিখে ছেড়ে দেয়, আর কিচ্ছু লেখে না। কেন? অ্যাডমিট কার্ডে তো সুন্দরভাবে বলা আছে, সরি ওই মার্কশিটে বলা নাই যে কিভাবে পূরণ করবেন, অবাঞ্ছিত দাগ দিবেন না। আমার ওই মার্কশিটেও বলা আছে, নিয়ম কানুন দেখে করে না, অনেকে আছে। তো এই ব্যাচে এসে এই শেষ সময়ে আমি আর সেগুলো ছাড় দিব না। আপনি প্রশ্নপত্র পাবেন, আপনি খাতা মানে ওই মার্কশিট পূরণে ভুল করবেন, আপনার ওই মার্কশিট আমি দেখব না। আপনাকে সলিউশন দেওয়া হবে, নিজে দেখে নেবেন, এবং আপনার রেজাল্ট পাবলিশ করা হবে না। মানে আপনার খাতা বাতিল, এটা লেখা থাকবে আপনার রেজাল্ট শিটে। তাহলে কি কি আপনাকে তথ্য দিতে হবে সাধারণত বার কাউন্সিলের পরীক্ষায়? আপনার নাম, নাম লিখতে হবে ইংরেজি অথবা বাংলায়। অ্যাডমিট কার্ডে যেহেতু ইংরেজিতে আছে, ইংরেজিতেই লিখবেন। ও স্বাক্ষর লিখতে হবে। স্বাক্ষর ইন্টিমেশন বা রেজিস্ট্রেশনের সময় যেটা দিয়েছেন, বা ফর্ম ফিল আপের সময় যে স্বাক্ষর দিয়েছেন, সেই স্বাক্ষরই দিবেন। আকামো করে ভিন্ন জি স্বাক্ষর দিবেন না। এবং আরেকটা কি করতে হবে, অ্যাটেন্ডেন্স শিট আছে, এই অ্যাটেন্ডেন্স শিটেও একই স্বাক্ষরই দিবেন। এখন আপনার স্বাক্ষরটা বাংলাও হতে পারে, আপনার স্বাক্ষর ইংরেজি হতে পারে, আবার আপনার স্বাক্ষর কি হতে পারে, আঁকানো বাঁকানো অস্পষ্ট স্বাক্ষর হতে পারে, তাই না? হ্যাঁ। যেরূপ স্বাক্ষর রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপের সময় প্রদান করেছেন, সেই রূপ স্বাক্ষর ওএমআর শিট ও হাজিরা শিট, অ্যাটেন্ডেন্স শিট যেটাকে বলা হয়, আপনার ছবি থাকবে, এবং আপনার নাম থাকবে, আপনার নামের পাশে আপনার পিতার নাম থাকবে, এবং সেই পাশে একটা বক্স থাকবে। আমি যখন যেই দিন পরীক্ষা দিই, সেই পরীক্ষার দিন হয়েছে যে একজন দাঁড়িয়ে বলছে, স্যার আমার স্বাক্ষরের জায়গায় আরেকজন স্বাক্ষর করে ফেলেছে। কি বিপদ! আল্লাহ।
তো তখন স্যার আসলেন, ওই স্বাক্ষরটা কেটে দিয়ে উনি ইনিশিয়াল দিলেন, মানে ওই অ্যাটেন্ডেন্স শিটে স্যার স্বাক্ষর দিলেন। তারপরে বললো যে আপনি ওইটার নিচেই ছোট করে স্বাক্ষর দেন। তো নিজে নিজের ঘরে স্বাক্ষর করবেন, অন্যের ঘরে প্রবেশের দরকার নাই, নাহলে ট্রেসপাস বা অনধিকার প্রবেশ হয়ে যাবে। ঠিক আছে? তা তো। তো অ্যাটেন্ডেন্স এ প্রদান করবেন কি? স্বাক্ষর। সব ক্ষেত্রে একই স্বাক্ষর ব্যবহারের অভ্যাস করুন। কোথায়? ওই আপনার ব্যাংকের চেকে, তাই না? ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অনেকের আছে, চেকে স্বাক্ষর করতে হয়, বা বার কাউন্সিলের হুম, মাধ্যমে যখন অ্যাডভোকেট হবেন আপনাকে তো প্রতিদিন 10টা 20টা স্বাক্ষর করতে হবে কোর্টে আসলে। তো কি স্বাক্ষর করবেন সেটা প্র্যাকটিস করতে থাকবেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে যে স্বাক্ষরটা করছেন, বার কাউন্সিল হয়তো বা আপনার স্পষ্ট বাংলা বা ইংরেজিতে নাম লিখছেন, আপনি পরে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ভিন্ন স্বাক্ষর হতে পারে। আবার অ্যাডভোকেট হওয়ার পর অ্যাডভোকেট হিসেবে যখন স্বাক্ষর দিবেন, আপনি চাইলে একটা স্টাইলিশ স্বাক্ষর ব্যবহার করতে পারেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যেটা রেজিস্ট্রেশন করে ফেলছেন সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। অতঃপর জি স্যার। নির্দিষ্ট ঘরে খুবই গুরুত্বপূর্ণ কথা এখন বলবো, প্রবেশপত্র দেখে আপনার রোল নম্বরটি সঠিক ও স্পষ্টভাবে লিখুন। ওই মার্কশিটের উপরে বক্স থাকে, 5টা খালি ঘর থাকে, ওই বক্সের মধ্যে আপনার রোল নম্বর লিখতে হয়। যেমন আপনার রোল নম্বর কত? এমসিকিউ ব্যাচে আপনার রোল নম্বর হচ্ছে 69, তাই না? হুম, জি। আপনার হচ্ছে 69, কিন্তু 69-এর আগে 100 দেওয়া আছে, আছে না? জি। কেন 100 দেওয়া আছে? কারণ ডিজিট লাগবে আমার 5টা। বার কাউন্সিলের ওএমআর শিটে ডিজিট 5টা আছে, আমার ওএমআর শিটেও তাই আছে। তাহলে আপনি প্রথমে 100 দিয়ে 69 দেন। জি। তাহলে অ্যাকচুয়াল রোল 69। হ্যাঁ, রায়হান ভাই, বলেন এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন আপনি? তাড়াতাড়ি লাইনে আসতে হবে। লাইন অন স্যার হয়েছে, বলেন। স্যার ইন্টিমেশনের সময় যে সিগনেচারটা দেওয়া হয়েছিল এবং ফর্ম ফিল আপের সময় বাংলা এবং ইন্টিমেশনের সময় ইংলিশ সিগনেচার দেওয়া হয়েছে, সেটা কি কোনো সমস্যা হবে? এটা সমস্যা খুব একটা হবে না, কিন্তু ভাইভাতে যদি লক্ষ্য মানে করে আপনাকে বকা দিতে পারে। হ্যাঁ, এই কাজ করা যাবে না। তাহলে আর এখন আপনি এখন পরীক্ষার বর্তমানে হলে, যেমন। কি সিগনেচার করবেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনি ফর্ম ফিল আপে যে সিগনেচার দিয়েছেন সেটা করবেন। ঠিক আছে? কারণ ও, ফর্ম ফিল আপে যে সিগনেচার দেওয়া হয়েছে সেই সিগনেচারই অ্যাটেন্ডেন্স শিটে করতে হবে। ওকে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন কত কনফিউশন মানুষের। জি। আচ্ছা, তারপরে কি করতে হবে? এবং নিচের যে বৃত্তগুলো সেগুলো ভরাট করবেন। রোল নম্বর আগে লিখবেন। প্রবেশপত্র দেখে আমার মুখস্থ আছে, প্রবেশপত্র দেখার দরকার নাই ভাই। 5 ডিজিটের আপনার প্রবেশ, মানে রোল নম্বর মুখস্থ থাকলে আপনি দেখে দেখে লিখবেন, নো রিস্ক। দেখে দেখে লিখলে সেটা নকল হবে না। আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে প্রবেশপত্রে, মানে ওএমআর শিটে রোল নম্বর লিখবেন যেন সঠিক হয়। এবং রোল নম্বর লেখার সময় একটু সময় নেবেন, একটু ভেবে সময় নিয়ে শান্তভাবে লিখবেন, তাড়াহুড়ো করার দরকার নাই। তারপরে ওই নিচে বৃত্তগুলোও ভরাট করতে হবে। বৃত্ত ভরাট না করলেও আপনার খাতা বাতিল হয়ে যাবে, পাস আসবে না। পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু পাস করতে পারলেন না, এরকম হয়ে যাবে। অতএব সতর্ক করে জি। দিলাম। এরপরে বৃত্ত ভরাটের নিয়ম শিখাচ্ছি আপনাদের, ছোট বাচ্চাদের মতো একেবারে ছবি আঁকিয়ে। ওএমআর শিট এর বৃত্তগুলো ভরাট করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, তো এখানে যে সঠিক নিয়ম সেটা কি? স্টেপ 1, মানে প্রথম বৃত্তের বাইরের দিকের অংশটি, যেটাকে বৃত্তের পরিধি বলে, পরিধি পরিধির যে অংশটির নিচ বরাবর কলম দিয়ে একটি বৃত্ত এঁকে নিতে হবে। দেখেন এখানে ক, খ, গ, ঘ আঁকানো আছে, এইভাবেই কি থাকে ওই মার্কশিটে থাকে না? হ্যাঁ। এবার দেখেন এই খ, গ, ঘ এগুলো ফ্রেশ আছে, কিন্তু মনে হচ্ছে ক এর এই যে বৃত্তের ভেতর দিয়ে আর একটা দাগ টানা আছে, এটা মনে হচ্ছে না? হ্যাঁ।
এইভাবে আপনাকে প্রথমে কলম দিয়ে, হ্যাঁ, আপনাকে কলম দিয়ে কি করতে হবে, গোল এই করে নিতে হবে। বৃত্তের যে ভেতরের অংশ মানে যেন বাইরে না যায়, ভেতর দিয়ে আপনাকে আগে কি করতে হবে, একটা বৃত্ত আঁকেই নিতে হবে। ঠিক আছে? তার মানে আগে আপনাকে বাউন্ডারিটা দিতে হবে। দেখবেন যখন কোনো প্লট কিনা হয়, বাড়ি শুরু করার আগে আগে বাউন্ডারি ঘিরে নেওয়া হয় না? হ্যাঁ স্যার। কেন? যেন ওই বাউন্ডারির বাইরে না যায় কোনো কিছু। তো এবং বাউন্ডারি থেকে প্রবেশও যেন করতে না পারে। তো আপনি যখন ক খ গ ঘর সঠিক উত্তরটি পূরণ করবেন, আগের ওই যে বৃত্তের যে বাউন্ডারি আছে, বাউন্ডারি বরাবর আপনার কলমের বাউন্ডারি দিয়ে দিবেন, যেন সেটা বাইরে না যায়। ঠিক আছে? প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি, বৃত্তের বাইরের দিক থেকে বৃত্তকারে কলম ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের দিকে কেন্দ্র ভরাট করবেন। যেমন আপনি এই যে এখানে বৃত্ত আঁকালাম, ঠিক আছে? এই ঠিক বৃত্তটার আছে। আপনি এবার কলম ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ, ব্যাপারটা এরকম হবে, আমি একটু আগে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এইভাবে দেখেন আমি ঘুরে ঘুরে ভিতরের দিকে আসছি, ঠিক আছে? একটু ফাঁকা আছে, আমাকে এইভাবে ঘোরাতে থাকতে হবে। যদি আমি ঘোরাতে থাকি তাহলে সেটা কি হয়ে যাবে, একেবারে গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, আমাকে হাত ঘুরিয়ে এভাবে গাঢ় করে ফেলতে হবে। বুঝতে পারলেন কেমন ওকে গাঢ়? স্যার, একদম। এই যে নিচের মতন গাঢ়। এখন এই যে হাত ঘোরাবেন, বৃত্ত ভরাট করার সময় ওএমআর শিটের একটি করে ক্রমিক নম্বর খোলা রেখে নিচের ক্রমিক নম্বরগুলো উক্ত সাদা কাগজ বা টিস্যু বা রুমাল যে কথা যে বলছিলাম সেটা দিয়ে ঢেকে রেখে ঢেকে রাখতে পারেন। তার মানে আপনি মনে করেন যে 10 নম্বর প্রশ্নের উত্তর করবেন, 10 নম্বর হুম। যদি প্রশ্নের উত্তর করেন তাহলে আপনি 11 নম্বরটা ঢেকে রাখবেন। তাহলে 1 থেকে 10 পর্যন্ত দেখা যাবে এবং 11, 12, 13 এগুলো নিচের গুলো ঢাকা থাকবে। কেন? হাত যেন ঘেমে না যায়, ঘেমে যেন ওই মার্কশিট না নষ্ট হয়, এটা একটা কারণ। আরেকটা কারণ কি, যেন ভুল ক্রমিকে বৃত্ত ভরাট হয়ে না যায়। যেমন 10 নং প্রশ্নের জন্য আপনি সঠিক উত্তরে বৃত্ত ভরাট করার সময় আপনি 10 নম্বর প্রশ্ন কমন পেয়েছেন, এটার উত্তর হবে ক। তো ভুল ক্রমে আপনি 10 নম্বর প্রশ্নের ক্রমিক না করে 9 নম্বর বা 11 নং ক্রমিকের বৃত্ত ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে হয় একটু ওপরেরটা অথবা একটু নিচেরটা ভরাট হয়ে যায়। এরকম হয়েছে কখনো? হ্যাঁ স্যার, অনেকবার বাসায়। এটা খুব দারুণ একটা টিপস স্যার, থ্যাংক ইউ। তো আপনি কি করবেন, মনে করেন যে এই যে এইভাবে এইভাবে আপনি এটা পূরণ হয়ে গেল, হ্যাঁ, এটা পূরণ হয়ে যাওয়ার পর তখন কালো কাগজটা একটু নামালেন, তারপর আরেকটা পূরণ হলো, আরেকটু নামালেন, তাহলে কি হবে, আপনার যে ফাঁকা যে বৃত্ত, হ্যাঁ, উপরের বৃত্তগুলো তো ভরাট, সবগুলো ভরাট না হলেও কিছু ভরাট। তাহলে আমি যেটা হ্যাঁ, হ্যাঁ। দেখাচ্ছিলাম, হ্যাঁ, যে এইটা পূরণ হয়ে গেল, এবার আমি এটা আরেকটু নিচে নামবো, তারপর আরো নিচে নামবো, তাহলে কি হবে, আমার নিচে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। যখন আপনি সবগুলো ফাঁকা রাখবেন, আপনি প্রশ্ন পড়ছেন 10 নম্বর কিন্তু ভুল করে আপনি 11, 12 নম্বর এর বৃত্ত ভরাট করে ফেলবেন। কারণ বারবার জি। আপনার চোখ যাচ্ছে ওই বাম পাশে প্রশ্ন আছে বা উপরে প্রশ্ন আছে সেখানে, আবার আপনার ওই মার্কশিটে প্রশ্নে ওই হ্যাঁ, হ্যাঁ। মার্কশিটে, এটা করতে করতে মিস হয়ে যায়। যত এক্সপার্ট হোক হবে, পরীক্ষার হল চাপের জায়গা, আপনাকে দ্রুত তো পূরণ করতে হবে, তাই না? তাহলে এটা একটা রাইট স্যার। টেকনিক, এটা একটা টেকনিক যে আপনি ভুল নিয়ন্ত্রণ করতে পারবেন, আবার ঘামাও আপনার নিয়ন্ত্রণ হলো। ওকে, রায়হান ভাইকে মিউট করে দিলাম, আপনার বাচ্চা কথা বলছে। ওপরের স্টেপ 2 ফলো করে এবার স্টেপ 2 এর কথা বলছে, যে এটা বৃত্ত ভরাট করার সময় কেউ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি, দেখবেন যে ঘড়ি 12টা বাজলো, 1টা, 2টা, 3টা, এইভাবে এইভাবে ঘুরে ঘড়ি, হ্যাঁ। জি। তা ঘড়ির কাঁটার দিক যে এইভাবে আপনি বৃত্ত ভরাট করবেন এইভাবে ঘোরাতে পারেন। এটা আমি ঘোরাচ্ছি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যে দিক দিয়ে ঘোরে এটাকে ক্লকওয়াইজ বলে। তার মানে আপনি ডান দিক দিয়ে ঘোরাচ্ছেন। আবার কেউ কেউ আবার অ্যান্টি ক্লকওয়াইজ, বাম দিক দিয়ে ঘোরায়, যেটা হ্যাঁ। আপনার শুট করে। এবং কেউ কেউ অ্যান্টি ক্লকওয়াইজ বৃত্ত ভরাট করে না, আমি ক্লকওয়াইজই ঘোরাই। এটা অভ্যস্ত, যেহেতু আমি ডান হাতি, এবং যারা বাম হাত তারা হয়তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, আবার ডান হাতেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো অভ্যাস থাকতে পারে। এটা হচ্ছে একটা
পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে আবার। কেউ বৃত্তাকারে কলম না চালিয়ে, মানে এবার বৃত্ত মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরিয়ে ডানে বামে, তার মানে এরকম এরকম করে ঘোরাবে, কিংবা ওপরে নিচে বা এরকম এরকম করে। বুঝতে পেরেছেন? ওই ছোটবেলা একটা বৃত্ত আঁকিয়ে সেই বৃত্ত কালার পেন্সিল দিয়ে অথবা কালার পেন দিয়ে অথবা যে মোম ধরনের যে কালার পেন্সিল থাকতো, সেগুলো দিলে ভরাট করা শেখাতো না? বৃত্ত, জি তারপরে বর্গ, অনেক সময় ছবি, হাতির ছবি, মাছের ছবি। তো ওই যে ভরাট হ্যাঁ করা, তো এই ভরাট করার ছোটবেলা যে শিখেছে ঠিকভাবে, তার এটা আরো জি ফাস্ট হবে। তো এই 4টা পদ্ধতি আছে। আশা করি এর বাইরের পদ্ধতি সাইন্টিফিক হবে না, সেটা খুবই অদ্ভুত হবে। এখন আমি শেখালাম আপনাদের যেটা শুট করে। কলম চালেও বৃত্ত ভরাট করে অভ্যস্ত অনেকেই, তবে আমার কাছে ডানে বামে উপর নিচে এটার একটা রিস্ক আছে। কি রিস্ক? ওই যে বৃত্তের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আছে না? রাইট স্যার। আর যখন আপনি প্রথমে বাউন্ডারি করে নিলেন 1 নম্বর স্টেপ অনুসারে, স্টেপ 1-এ বাউন্ডারি করে নিয়ে এবার বাউন্ডারির ভিতরের দিকে আসছেন ঘোরাতে, আর হুম ওই হুম বার কাউন্সিলের ওই মার্কশিট এতই ছোট করে ফেলেছে, চিকন চিকন ওই মার্কশিট, একটা ভিডিও দিয়েছিলাম গ্রুপে, দেখবেন। তো এইটা কিন্তু আপনি সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 2 সেকেন্ডও লাগবে না। বুঝতে পেরেছেন? এক ওকে সেকেন্ডে পূরণ করা সম্ভব, আপনি যদি অভ্যস্ত হন বাসায়। রাইট তো স্যার। চেষ্টা করবেন এইভাবে প্র্যাকটিস করতে, এবং আপনার জন্য কোনটা শুট করবে আপনাকে আবিষ্কার করতে হবে। আপনার জন্য কোন পদ্ধতি সুবিধা হচ্ছে এবং কোন পদ্ধতিতে সুবিধা হচ্ছে ও দ্রুত ভরাট হচ্ছে তা বাড়িতে মডেল টেস্ট প্র্যাকটিস করার সময় লক্ষ্য করবেন। আপনার দ্রুত হচ্ছে না ধীরে হচ্ছে বোঝার উপায় কি? মোবাইল ফোনে স্টপ ওয়াচ চালু করবেন। প্রয়োজনে মোবাইল ফোন এর স্টপ ওয়াচ ব্যবহার করে 10টা বৃত্ত ভরাট করতে কোন পদ্ধতিতে কত সময় ব্যয় হচ্ছে তা হিসাব করে আপনার জন্য সঠিক পদ্ধতি নির্দিষ্ট করে নেন। তার মানে আপনি চিন্তা করলেন ওই মার্কশিট নষ্ট করেন দরকার হলে, যে আমি 10টা বৃত্ত ভরাট করব, দেখি কত মিনিট সময় কত সেকেন্ড সময় লাগে। তো কোন পদ্ধতিতে কত লাগছে এটা নোট করে নিজে ওই পদ্ধতিটা চালু করবেন। ঠিক আছে? যদিও এটা বাচ্চাদের কাজ, তো এই কাজটাই কিন্তু আপনাকে কি পাশ করাবে। রাইট দ্রুত স্যার। দ্রুত ও সঠিকভাবে ওই মার্কশিটের বৃত্ত ভরাটের ক্ষেত্রে সকল পদ্ধতিতেই ওই যে গাঢ় কলম, আঙ্গুলের নিয়ন্ত্রণ, আপনি কিভাবে আঙ্গুল চালাচ্ছেন সে আঙ্গুলের নিয়ন্ত্রণ এবং দ্রুত কলম চালানো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টেপ 2। তো আমরা পড়ছিলাম যে কিভাবে বৃত্ত দ্রুত ভরাট করা যায় এবং নির্ভুলভাবে, তাই না? জি স্যার। তো ওপরের স্টেপ 2 এর মতো সম্পূর্ণ বৃত্ত ভরাট করতে হবে। অনেকে বৃত্ত আবার এমন ভাবে ভরাট করেন, তার মানে ঠিকভাবে কি ভরাটি হয়নি পুরোটা, ভিতরে যেন যেন ভিতরের বর্ণ, তাহলে ভিতরে যে বৃত্তর ক, খ, গ, ঘ যে বর্ণগুলো আছে সেগুলো যেন পুরোটা ঢেকে যায়, সামান্যও দেখা না যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে বৃত্তর ভিতর একেবারে পুরো গাঢ় করে দিব, একেবারে কি থাকবে না, সাদা থাকবে না। আবার বৃত্তের বাইরেও যেন কোনো প্রকার দাগ না লাগে। এর থেকে আর কিভাবে বোঝাবো বলেন? জি স্যার। তাহলে বৃত্ত ভরাট করার বিষয়ে ভালো একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম, তাই না? জি স্যার। আচ্ছা, সাথী নন্দিনী আপুকে লাইনে আসার সুযোগ দিয়েছি, যদি সম্ভব হয় মাইক অন করে কথা বলবেন। স্যার আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার, প্রায় সময় আমি বৃত্ত ভরাট করার সময় দেখা যায় যে একটু মানে একটা পিন পরবো এরকম একটা সাদা, একটু একটু সাদা দেয়া যায়, এটা কি স্যার সমস্যা হইব? সামান্য সাদাতে সমস্যা নাই, জি কিন্তু স্যার। আপনি মনে করেন যে একটা যখন বাসার ওয়াল প্লাস্টার করা হয়, বাসার যখন ওয়াল প্লাস্টার করা হয়, ঠিক আছে, জি স্যার। সেই সেই প্লাস্টারটা অনেকের স্মুথ হয়, অনেকের হয়তো স্মুথ কম হয়, কিন্তু প্লাস্টার করলেন জায়গায় জায়গায় ইট দেখা যাচ্ছে, তাহলে সেটা প্লাস্টার হলো? জি না স্যার। সেটাই বোঝাচ্ছি। জি আপনি স্যার, বুঝতে পারছি। যাদের কনফিউশন আছে যে একটু একটু ফাঁকা থাকছে, সামান্য পিন পরিমাণ ফাঁকা থাকছে, এটা থাকা যাবে কিনা, নেক্সট পরীক্ষার পরে আমাকে এরকম মেসেজ দিবেন যে স্যার আমার বৃত্ত পূরণ কি সঠিক আছে, তাহলে আমি সেটার রিপ্লাই দিতে পারবো যে আপনার সেই দিনের বৃত্ত পূরণ কি সঠিক আছে কিনা। ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, অরিন আপু বলেন, এই ক্লাসটা কাজে আসলো কোনো? জি জি স্যার, অনেক স্যার, কাজে অনেক আসছে। ইনফরমেটিভ ছিল। আর আপনার টিপস অ্যান্ড ট্রিক্স গুলো স্যার খুব দারুণ, মানে এগুলো আমাদের ভুল হয় সচরাচর, যারা আমরা অনেকবার পরীক্ষা দিইনি বা নতুন পরীক্ষা দিব, তাদের জন্য এগুলো খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ স্যার, এত হ্যাঁ, কষ্ট করে রিসার্চ করে বের করার জন্য। এখন এটা অনেকের কাছে ছোট বাচ্চাদের মতো বিষয় মনে হবে, কিন্তু না, এটা গুরুত্বপূর্ণ। এটা আসলেই কিন্তু অনেকে বলে না, এই প্রবলেম সবারই হয়, তোকে আলোচনা করে না এটা, কিন্তু আমি জি স্যার, অনুভব করে অনেক আমি বড় দিয়ে বড় দিলাম। কোশ্চেনও এটা বলবে না। হ্যাঁ, না, এটা তো কেউ আলোচনা করেনি, কোথাও করেনি এই আলোচনাটা। মানে আপনার বৃত্ত আপনাকে পূরণ করতে হবে, কিভাবে পূরণ করবেন সেটা বিষয়, খালি পড়াই দিবে। আমাকে জানলে রাইট হবে না তো, স্যার। সেটা তো আমাকে ওই ওই মার্কশিটে দিয়ে আসতে হবে যে আমি কি জানি, তাই না? রাইট স্যার। জি স্যার। আপনার একটা ভুলের কারণে ফেল আসতে পারে, আবার একটা সঠিক হওয়ার কারণে পাস হয়ে যাবে। রাইট স্যার। আমার রেজাল্ট শিট গুলো দেখলেই বুঝতে পারবেন, আপনাদের যে রেজাল্ট শিট আমি দিই। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ এগেন স্যার, খুবই ভালো লাগলো, মানে আমার জন্য খুব হেল্পফুল ছিল। আশা করি সকলের জন্য হেল্পফুল হবে। ওর জন্য হেল্পফুল হয়েছে স্যার। হ্যাঁ, তো